আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু ভাইয়াকে জানাও যে ঠিক আছে নাকি। হ্যাঁ, সাউন্ড ঠিক নেই ভাইয়া, মাইক অফ করে রাখছিলাম। তোমরা তো নাইলে কথা শুনে ফেলতা। দেখো দেখো, আই এম এক্সট্রিমলি সরি যে তোমাদেরকে আবার লাইভে আনা লাগছে। ভাইয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সমস্যা হচ্ছে যে আগের বার সিগন্যাল চলে গেছিল ভিডিওর, বুঝছো? এই জন্য তোমাদেরকে আবার লাইভে আনা লাগছে, আবার লাইভ দেওয়া লাগছে। তোমরা এখন একটু জানাও যে ঠিক আছে নাকি, সাউন্ড এখন আসছে নাকি। এখন আসছে নাকি একটু জানাও। এখন আশা করি সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এখনো সাউন্ড শোনা যায় না? আসছে আসছে আসছে, যাক একজন বলছে, আবরার লিসান বলছে সাউন্ড আসছে, আলহামদুলিল্লাহ আসছে। সাউন্ড নাই? আচ্ছা আচ্ছা, আশা করি তোমরা সবাই সবকিছু ঠিকঠাক মতো শুনতে পারতেছো এন্ড দেখতেও পারতেছো, বোর্ডও তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অল ক্লিয়ার, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া এক্সট্রিমলি সরি, তোমাদের একটু লেট হয়ে গেছে। আমি আমি আসলে আগেই বের হয়েছিলাম, বাট বের হওয়ার পর দেখা গেল যে জ্যামের মধ্যে পড়ে গেছি। বাংলাদেশের অবস্থা তো জানোই, কি জ্যামটা পড়ে। আর আজকে কি একটু নতুন নতুন লাগতেছে না ভাইয়ের? একটু তো মনে হয় একটু বেশি মনে করো ফর্সা লাগতেছে না, কি আল্লাহ জানে। কারণ আজকে হচ্ছে আমাদের নতুন ক্যামেরা। আমাদের নতুন ক্যামেরাতে হচ্ছে কি বলে তোমাদের লাইফটা হইতেছে। এটাই মনে হয় আজকে আমার ফার্স্ট লাইভ এই ক্যামেরাতে, কালকেই কিনা কিনা হয়েছে এটা, বুঝছো? আর আজকে কি কোয়ালিটি আরো আরো জোস দেখতেছো না? কোয়ালিটি আরো ভালো হইতেছে না? ভালো হইতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো তোমরা সবাই ক্লাসটা করো, ক্লাসটা ভালো মতো করো। অ্যান্ড আজকে কি, আজকে আমাদের হচ্ছে সেকেন্ড লেকচার চ্যাপ্টার 5-এর। তো আমি আবারও বলতেছি, যারা এখন মাত্র জয়েন হয়েছো, আই এম এক্সট্রিমলি সরি যে ভাইয়া জ্যামের জন্য একটু লেট হয়ে গেছে। বাট আশা করি কি এখন আমরা একদম ঠিকঠাক মতো সবকিছু শেষ করে ফেলবো, ঠিক আছে? তো আজকেও কি, এর আগের দিন আমাদের ছিল মনে করো যে প্রোগ্রামিং চ্যাপ্টারটার ফার্স্ট পার্টটা, মানে হচ্ছে যে একদম মনে করো যে শুরুর দিকটা। তো আগের লেকচার যেটা ছিল, আর আমি একটা জিনিস বলবো, অবশ্যই লেকচার 1 করবা। লেকচার 1 করে লেকচার 2 করার চেষ্টা করবা। মাঝখানে ভাইয়া প্লিজ কোনো লেকচার বাদ দিবা না। এমন যাতে না হয় যে বাদ যাওয়ার পরে কি বলে একটা বাদ দিয়ে আরেকটাতে ঢুকতেছো, তাহলে কিন্তু একটু তোমাদেরই ঝামেলা হবে। তো এটা করবা না, তোমরা অবশ্যই ক্লাসগুলো একদম টাইমলি শেষ করবা। টাইমলি ইয়া করবা, কারণ এখন দেখো, এখন তো তোমাদের মাত্র শুরু। তোমরা তো এখন আসতে দেরি একটু ফ্রি আছো, তাই না? তো এই জন্য তোমরা জমায় রাখবা না, ভুলেও জমা রাখবা না, ভাইয়ের সাথে শেষ করো। তাহলে হচ্ছে একদম বেটার আসবে। হ্যাঁ, নিউ ক্যামেরা, এই তো বুঝতে পারছো আজকে একটু 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 নতুন নতুন লাগতেছে না? একটু নতুন লাগতেছে, একটু ভালো লাগতেছে কোয়ালিটি, তাই না? তো আচ্ছা ঠিক আছে। তা আমি এখন এখন আমরা পড়াতে ঢুকি। তো এর আগের দিন আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল প্রোগ্রামিং এর ফার্স্ট একদম বেসিক ধারণার দিকগুলা। কম্পাইলার হিসাবে পড়ছি, ইন্টারপ্রিটার পড়ছি। আমি আবার যদি একটু বলি, কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে পুরা কোডটা, একবারে কোডটা পড়ে দেন হচ্ছে তোমার যদি কোনো বাগ থাকে অথবা কোনো সমস্যা থাকে ওইটা তোমাকে দেখায়, বা একদম পুরাটা বিল্ড হয়ে এরপর রান হয়। ইন্টারপ্রেটারটা কি? ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন কি আগে কি লাইন বাই লাইন বিল্ড হয়, মানে তোমার যদি একটা লাইনের মধ্যে কোনো সমস্যা হয় ওইটা কি সাথে সাথে বলে দেয় যে এই লাইনটাতে তোমার প্রবলেম। এই জন্য লাইন বাই লাইন বিল্ড হয় ওইটা, এইভাবে বলতে পারো। অ্যান্ড এরপরে গিয়ে কি তোমার প্রোগ্রামটা রান হয়। তো এই জন্য কি তোমার রান টাইমের টাইমে তুমি একদম মানে সাথে সাথে ইন্টারপ্রিটারটাতে তুমি প্রবলেমটা দেখতে পারবা, ডিবাগটা দেখতে পারবা, মানে বাগ থাকলে দেখতে পারবা। লাইন বাই লাইন এটা যেহেতু মানে কি বলে ইয়ে করে, ডিবাগিং করে। আর কম্পাইলারটা কি পুরোটা কোড রান হওয়ার পরে এরপর করে। এগুলো আমরা পড়ছি, এগুলো ছিল একদম মনে করো প্রোগ্রামিং এর বেসিক জিনিস আর কি। আজকে আর প্রথম দিন যেটা বলছিলাম, প্রথম দিনে কিন্তু যে জিনিসগুলো আমরা পড়ছি ওগুলোর মধ্যে হচ্ছে তোমার চাপ কি বলে ক খতে আসতে পারে এরকম। গ ঘর কিন্তু কোনো কিছু পড়ি নাই, মানে 3-4 নাম্বারে কোনো কিছু পড়ি নাই। হায়েস্ট নৈবিত্তিক আসতে পারে, বাকি ক খতে আসতে পারে। ওকে। আর আজকে এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে আরেকটু মনে করো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকে থেকেই মেনলি বলতে পারো, ইম্পর্টেন্ট জিনিসগুলো শুরু। কেন? কারণ এই ক্লাসটা থেকে তোমাদের আশা করি 3-4-এর প্রশ্ন আসতে পারে। গ ঘতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো আজকে আশা করি তোমাদের একদম ভালো মতো ক্লিয়ার হবে যতটুকু আমি করব। এত বেশি বড় হবে না ক্লাসটা, মোটামুটি ছোটোর মধ্যে হবে। আস্তে আস্তে আমরা শুরু করি, দেন কি আমরা আরও কি মনে করো যে আমাদের যখন একটা গতি এসে পড়বে, আমাদের যখন একটা মনে করো যে একটা স্পিরিট এসে পড়বে, তখন কি আমরা আরো ভালো মতো করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমাদের মেইন কয়েকটা টপিক, এবং আমি আবারও বলতেছি এই ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ক্লাসটা থেকে তোমার কি এখান থেকে কিন্তু তোমার গ ঘর যে কোয়েশ্চেন ওইখান থেকে কিন্তু গ ঘতে আসতে পারে। তো এই জন্য আগের ক্লাসটা কিন্তু খালি ক অক্ষর কোয়েশ্চেন ছিল, তেমন একটা ইম্পর্টেন্ট জিনিস সবকিছু ছিল না। বাট আজকের ক্লাসটা থেকে কি গ ঘ কমন করতে পারে, ঠিক আছে? তো ভাইয়ের সাথে শেষ করবা, একদম বুঝবা। আজকে বেসিকটা বুঝাবো, আরো কি আস্তে 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 আমরা কি একদম ডিপের মধ্যে ঢুকে যাবো চ্যাপ্টারটা, ঠিক আছে? আসো এবার শুরু করি। ফার্স্টে একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। আমরা প্রোগ্রাম করতেছি, প্রোগ্রাম জিনিসটা কি ভাইয়াকে বলো। প্রোগ্রাম জিনিসটা কি, মানে তোমার বলা লাগবে না। আর আমি একটু একটা জিনিস বলি, কমেন্টে এখন আর কারো কিছু করা লাগে না, মানে কারো কিছু করা লাগবে না, কিচ্ছু বলা লাগবে না। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে হচ্ছে ভাইয়াকে বলবা কমেন্টে। অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে বলবা, ভাইয়া যদি দেখি, যদি ওই সময় মনে করি যে না তোমাদের কোয়েশ্চেনটা অ্যান্সার দেওয়া উচিত, আমি অবশ্যই অ্যান্সার দিব। অ্যান্ড দেখলে তো অবশ্যই অ্যান্সার দিব, ঠিক আছে? কিন্তু নিজেদের পার্সোনাল কোনো কথা বা অন্য কোনো কথা পরাবাদে করবা না। জাস্ট ভাইয়ের সাথে কি এখন ক্লাসটা করবা ভালো মতো, ঠিক আছে? অ্যান্ড আশা করি তোমরা সবাই আসরের নামাজ পড়ে আসছো। তো একবার আমরা কি মাগরিব পর্যন্ত পড়ে দেন হচ্ছে কি বলে মাগরিবের টাইমটাতে ওয়াক্ত থাকতে থাকতে কি আমরা ছেড়ে দিব, ঠিক আছে? তো আসো, এখন আমাকে বলো একটা আদর্শ প্রোগ্রাম মানে কি? একটা প্রোগ্রাম মানে কি? এরকম হতে পারে যে কি বিভিন্ন ধরনের তো প্রোগ্রাম হতে পারে। যেমন মনে করো যে তুমি ওইটার সম্পর্কে আমরা একটু পরে জানবো। বা তুমি এটা ধরো যে একটা বুক স্টোর বা একটা লাইব্রেরি।
ওইটারও একটা প্রোগ্রাম থাকতে পারে না, যে লাইব্রেরিতে কি বুক মানে কি বই কিনা হইতেছে, কি বই বেচা হইতেছে, কোন বইটা আসতেছে, কোন বইটা যাইতেছে, এগুলা নোট কিভাবে করব? তোমার এখন নোট করার দরকার নেই, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলার মানে এখন যেগুলা এগুলা নোট করার দরকার নেই। আর এই নোটগুলা কেমনে করবো আমি বলি, আজকের স্লাইডে যা যা আছে তুমি ভাইয়ার সাথে আগে পড়ো। তোমার আজকে নোট করার দরকার নেই, তুমি যদি নোট করো তাহলে হচ্ছে দেখবা যে তোমার কি বলে নিজের পড়ার মধ্যে একটা ঝামেলা লাগতেছে। তো তুমি নোট করো, ভাইয়া তো স্লাইডটা দিয়ে দিব। তুমি কি করবা, সুন্দর মতো ভাইয়ার ক্লাসটা শেষ হইলে স্লাইডটা নিয়ে বসবা। তুমি যদি ক্লাসটা ভালো মতো করো, তোমার 1 ঘন্টা হাইস্ট লাগবে নোটটা করতে। তুমি কি দেখা দেখা তুমি নিজেই বুঝবা যে আচ্ছা আমার তাহলে কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা লেখা উচিত, ওগুলা জাস্ট লিখবা সুন্দর মতো, তাহলে দেখো তোমার নোটটা হয়ে গেছে। ঠিক আছে, আপাতত নোট করার কোনো দরকার নেই, নোট হচ্ছে ক্লাসটা শেষে করবা। আর এখন যদি তোমার মনে হয় যে কোনো কিছু ইম্পর্টেন্ট যেটা লেখা রাখা ভালো, ওইটা লেখা রাখো, জাস্ট তোমার খাতার মধ্যে, আর কিছু লাগবে না। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, মনে করো যে তোমার হচ্ছে কি বলে, এই একটা প্রোগ্রাম কি বা একটা প্রোগ্রাম কেমনে কি, একটা প্রোগ্রাম যে মনে করো যে বইয়ের যেটা বলতেছেন একটা লাইব্রেরির প্রোগ্রাম। তো ওটার মধ্যে কি হইতে পারে, একটা লাইব্রেরি এমন একটা প্রোগ্রাম তৈরি করা হলো যে কয়টা বই প্রত্যেকদিন কিনা হইতেছে, কয়টা বই বেচা হইতেছে। লাইব্রেরিতে বই ছাড়া তো আরও অনেক কিছু থাকে, ওই সবগুলা কিনা হচ্ছে নাকি, বেচা হচ্ছে নাকি, ওই সবগুলা ঠিকঠাক আছে নাকি, এগুলোর মনে করো যে একটা লিস্ট তৈরি করার জন্য একটা বিলিং প্রোগ্রাম হইতে পারে। আবার এটা ছাড়াও কিন্তু একটা গেমও কিন্তু একটা প্রোগ্রাম হইতে পারে। কি, একটা গেম মনে করো বানাইছে, ওই গেমটা মনে করো যে কি কিভাবে খেললে ঠিকঠাক হবে, ওই গেমটার মধ্যে কোন বাটনটা চাপ দিলে কি হবে, কোন বাটনটা চাপ দিলে কোন অ্যাকশনটা নিবে, এগুলোও কিন্তু একটা প্রোগ্রাম। তো প্রত্যেকটা প্রোগ্রামই আমাদের কি সুন্দর মতো আসলে ঠিকঠাক মতো যারা প্রোগ্রামার আছে তাদের করতে হয়। কারণ তুমি যদি নিজের ভাষার মতো নিজের মতো একটা প্রোগ্রাম করে ফেলো, তাহলে কি আরেকজন এটা বুঝতে পারবে? অবশ্যই না। তো এই জন্য একটা আদর্শ প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা প্রোগ্রামারের ফলো করতে হয়। তোমরা যখন আরো আস্তে 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 বুঝবা, তখন দেখবা যে কি নিজেরাই বুঝতে পারবা যে আচ্ছা, ও এই প্রোগ্রামটা তো আরো এইভাবে সুন্দর করে করা যেত। এবং প্রতিনিয়ত কিন্তু প্রোগ্রাম আপডেট হচ্ছে। তুমি যে ফেসবুকে ক্লাস করতেছো, এটা কিন্তু একটা প্রোগ্রামই। এই ফেসবুক প্ল্যাটফর্মটা কি প্রোগ্রাম করে বানানো হয়েছে না? প্রতিনিয়ত আপডেট আসতেছে না ফেসবুকে? ফেসবুক 1 বছর আগে কি সেম ছিল? না। এখন কিন্তু 1 বছর পর কি আরো আপডেট আসছে, আরো বাড়তেছে সামনে সামনে। কারণ কি, একটা প্রোগ্রামের মেইন বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রামটা কখন, যখন প্রোগ্রামে একটা সমস্যা পায় বা একটা সমস্যা ভাবে যে, অথবা সমস্যা না হোক এরকমটা যদি ভাবে যে প্রোগ্রামটাকে আরেকটু উন্নতি করতে হবে বা আরেকটু কি আপডেট করা লাগবে, আরো নতুন ফিচার যোগ করতে পারতে হবে, বা মানে আরো নতুন ফিচার যোগ করা লাগবে, তখনই কিন্তু কি প্রোগ্রামটা আপডেট করা হয়। সেম এভাবে কি প্রোগ্রাম প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। তো একটা প্রোগ্রামের আদর্শ কি বৈশিষ্ট্য, যে সহজ, সংক্ষিপ্ত এবং বোধগম্য হতে হবে। এই কথাটার মানে কি, সহজ হতে হবে অবশ্যই। তোমরা প্লিজ কোনো কিছু কমেন্ট টমেন্ট করো না, তোমরা একটু কি ক্লাসটা করো ভালো মতো, ঠিক আছে? আর কোনো কমেন্ট টমেন্ট করার দরকার নেই, জাস্ট প্রবলেম হলে ভাইকে জানাও। এবার ক্লাসটা করো। যেটা বলতেছিলাম, সহজ, সংক্ষিপ্ত এবং কি বোধগম্য হইতে হবে। এটা মানে কি, যে কোড মনে করো যে এরকম যদি করলা যে তুমি তোমার কোড খালি তুমিই বুঝতেছো, আমি দেখলে বুঝতেছি না, তোমার কোড খালি তুমিই বুঝতেছো, একটা অন্য প্রোগ্রামার দেখলে সেই কোডটা বুঝতেছে না, তাহলে কিন্তু হবে না। একদম সবাই যেন মোটামুটি বুঝতে পারে, এভাবে প্রোগ্রামটা বানাইতে হবে, এভাবে প্রোগ্রামটা করতে হবে। সহজ হইতে হবে, সংক্ষিপ্ত হইতে হবে। মানে এরকম করলে হবে না যে মনে করো 3টা লাইনের প্রোগ্রাম লেখলেই তোমার প্রোগ্রামটা ফুললি হয়ে যেত, বাট তুমি 3টা লাইনের জায়গায় 20টা লাইন লেখছো। এটা কি আরো মনে করো সংক্ষিপ্ত থেকে তুমি কি বাড়ায় ফেললা না জিনিসটা? আর ভাইয়ারাই যে এখন যে কোর্স করতেছি না, এটার মধ্যে একটা কোর্স আছে, মানে ভাইয়াদের এখন রানিং চলতেছে কোর্সটা, হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটার মানে এইটাই যে তোমার প্রত্যেকটা জিনিস যেন একদম সুন্দর ডিজাইনে হয়। কেন? কারণ তুমি কি একটা কোড চাইলে তুমি 30 লাইনে করতে পারো, আবার তোমার যদি লজিকের মধ্যে এটা মিলে যায় তাহলে তুমি এটা 10 লাইনে করতে পারো। তো তুমি কোনটা প্রিফার করবা? অবভিয়াসলি 10 লাইনেরটা প্রিফার করবা। এই জন্য কি সংক্ষিপ্ত হইতে হবে, সহজ হইতে হবে, আর কি বোধগম্য হইতে হবে, যেন কি তোমার প্রোগ্রামটা আরেকটা প্রোগ্রামারও বুঝে। কারণ আমি যদি একটা প্রোগ্রামার হয়ে তোমার প্রোগ্রাম না বুঝি, তাহলে তো আমি ওটাতে কাজ করতে পারবো না। এখন মনে করো ফেসবুকে কি একটা প্রোগ্রামার, ফেসবুক কোম্পানিতে কি তোমার মনে হয় একটা ডেভেলপার, একটা প্রোগ্রামার? না, ওখানে তো অনেক আছে। ওখানে প্রায় 500, 600, হাজার হাজার এমপ্লয়ি আছে, সবাই ওটার মধ্যে কাজ করতেছে। এখন কেউ যদি এমনভাবে বানায় দেয় যে এই প্রোগ্রাম খালি আমিই বুঝবো, তাহলে তো হবে না। এটা হচ্ছে প্রথম কথা। কম মেমোরি লাগবে। এই মেমোরি কথাটা তোমরা আরো আস্তে আস্তে বুঝবা। কারণ একটা প্রোগ্রাম মনে করো, আমি যে এই স্মার্ট বোর্ডটার কথাই ভাবো, এই কই কই যেতেছি গা, স্মার্ট বোর্ডটার কথাই ভাবো, ঠিক আছে? স্মার্ট বোর্ডটাও কিন্তু একটা প্রোগ্রামের মতো কাজ করতেছে। কেন? এই যে আমি এই বাটনে ক্লিক করলে এই জিনিসটা অন হইতেছে, এটা একটা কি প্রোগ্রাম করা না? এটা তো একটা প্রোগ্রাম করা। তো এই যে এই জিনিসগুলা, এগুলা মনে করো যে যত তুমি সংক্ষিপ্তভাবে ঠিকঠাকভাবে ভালো মতো প্রোগ্রামটা করতে পারবা, তত তোমার মেমোরি কম লাগবে। এই মেমোরি জায়গাটাও জিনিসটা জানা লাগে, বোঝা লাগে। কারণ তুমি যদি এমন প্রোগ্রাম বানাও যে অনেক লাইন, এটা রান করতে অনেক মেমোরির প্রয়োজন হইতেছে, কিন্তু তুমি এটাকে আরো কম মেমোরির মাধ্যমে, কম কি বলে, কম লজিক টজিক দিয়ে সুন্দর মতো, মানে লজিক ঠিক আছে কিন্তু আরো কম কম মানে কম প্রসারী নিয়ে আসতে পারতা, তাহলে কিন্তু প্রোগ্রামটা অবভিয়াসলি বেটার হইতো। ঠিক আছে?
নেটওয়ার্কের সমস্যা হলে তোমরা একটু রিফ্রেশ দিও, রিফ্রেশ দিলে দেখবা যে ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, কম সময় লাগবে মানে প্রোগ্রামটা রান হতে, যেটা বললাম। আর অনেক লাইনের প্রোগ্রাম হলে তো অনেক সময় লাগবে, বাট যত কম মানে সুন্দর মতো যেন কম লজিকে একদম ঠিকঠাক প্রোগ্রাম করা যায় ওইভাবে করতে হবে। বাগ খুঁজে বের করা, বাগ খুঁজে বের করা। বাঘ সম্পর্কে আমরা কি পড়ছিলাম না এর আগের দিন? হ্যাঁ, বাঘ সম্পর্কে কি পড়ছি তো, যে বাঘ জিনিসটা কি। বাঘ কি বলছিলাম, একটা পোকার মতো। আর এই জিনিসটা কি, মানে মনে করো একটা প্রোগ্রামের একটা ছোট্ট প্রবলেম, ছোট্ট প্রবলেম। যেমন মনে করো যে আমি যদি তোমাকে একটু বলি, যেমন মনে করো একটা প্রোগ্রামে তুমি এখনো তো জানো না যে কিভাবে লিখতে হয়, বাট মনে করো যে প্রোগ্রামে একটা হচ্ছে এই সাইনটা দিতে হয়, সেমিকোলন, ঠিক আছে, এই সাইনটা দিতে হয়। কিন্তু তুমি একটা লাইনে ঠিকই সবকিছু লেখলা, বাট এই সাইনটা আর দিলা না, ঠিক আছে, এই সাইনটা আর দিলা না তুমি। এটা তুমি না দিয়া তুমি সুন্দর মতো চলে গেছো, অন্য লাইনে চলে গেছো। এখন তুমি যখন লাস্টে একবারে শুরুতে একবার শেষে তুমি প্রোগ্রামটা রান দিলা, তখন দেখলা যে প্রোগ্রামটা রান হইতেছে না, প্রোগ্রামটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এই যে আপনি সেমিকোলনটা দেন নাই। তো এই যে আমি যখন এই প্রবলেমটা খুঁজে পাবো, আমি প্রবলেমটা যদি পরবর্তীতে খুঁজি, বা এই যে আপনি যে সেমিকোলন দেন নাই, এটাও কিন্তু একটা বাগ, এটা কিন্তু একটা কি বাগ। বাগ এটাও হইতে পারে, আবার লজিকে কোনো ভুল করলে ওইটাও বাগ হইতে পারে। আবার আপনি যদি সিনট্যাক্স, সিনট্যাক্স আমি আসবো, সব কিছুতে আসবো, ওই সিনট্যাক্সে যদি কোনো সমস্যা করেন ওইখানেও একটা বাগ হইতে পারে। ঠিক আছে, এবার গেল। তো এটা আশা করি বুঝছো। তো এরকম প্রোগ্রাম বানাইতে হবে যেন কি বাগ খুঁজে বের করা এবং ডিবাগ করা সহজ হয়। কারণ ওই যে আমরা পড়ছি না কালকে মেশিন ভাষা এর আগে লেকচারে, এখন মেশিন ল্যাঙ্গুয়েজে তো আপনি ভালো মতো কি সমস্যা খুঁজে পাবেন? অবশ্যই পাবেন না। এই জন্য কি আপনার এমনভাবে সুন্দর মতো করতে হবে প্রোগ্রামটা যেন আপনি ডিবাগিং করতে পারেন, এবং যেখানে বাগ বা সমস্যা আছে ওইটা যেন বের করতে পারেন। এটা হচ্ছে একটা কি একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। প্রোগ্রাম তৈরি ধাপসমূহ। আচ্ছা, এটা দাঁড়াও, এটার আগে আমি এখন তোমাদের সাথে আমি একটু গল্প করব, ঠিক আছে? আবার ভাববো না যে পড়ালেখা কি করবে না নাকি, পড়ালেখারই গল্প। এখন ভাইয়ের কথা শোনো, আমাকে একটু বলো। মনে করো আমি হচ্ছে একটা প্রোগ্রাম বানাবো। কিসের প্রোগ্রাম বানাবো? আমি এমন একটা প্রোগ্রাম বানাবো যেটা হচ্ছে তোমার একটা, আমি নতুন একটা স্টোর খুলছি, আমি একটা স্টোর খুলছি। সুপার স্টোরে গেছো না? স্বপ্নতে তো গেছো অ্যাটলিস্ট, সবাই, সবাই না হোক অ্যাটলিস্ট দেখছো তো। স্বপ্নতে তো গেছো, আশা করি সবাই গেছো। তো স্বপ্নতে কি একটা সুপার স্বপ্ন, ওইটার মধ্যে কি তুমি কি করো? তুমি সবার আগে যে সুন্দর মতো কি বলে, এই দাঁড়াও পানিটা খেয়ে নি এক সেকেন্ড। ওইটার মধ্যে তুমি কি করো? স্বপ্নের মধ্যে তুমি যে আগে হচ্ছে বাজার করো, বাজার টাজার করার পরে এরপরে কি তোমার বাজার যখন করা একদম শেষ হয়ে যায়, তখন কি কাউন্টারে যাও না? কাউন্টারে যাও। কাউন্টারে গিয়ে লজিকটা কি? লজিক হচ্ছে তুমি তোমার প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করার জন্য তুমি যা যা দাও, বা মনে করো যেই যেই জিনিসগুলো ইউজ করো, যেমন মনে করো যে আহ, আচ্ছা কি করতেছো তোমরা? কমেন্ট প্লিজ, তোমরা আজাইরা কমেন্ট করো না, কিছুই করো না, তোমরা জাস্ট ক্লাসটা করো ভাইয়ের সাথে। কমেন্টে কিছু করার দরকার নেই। আর যাদের কমেন্ট সমস্যা হইতেছে তারা জাস্ট স্লাইড করে কমেন্টটা সরাই দাও, ক্লাসে মনোযোগ দাও, আর কিছু না। ঠিক আছে, শুনো যেটা বলতেছিলাম। আর লজিক কি, যেটা বলতেছিলাম, লজিক হচ্ছে তুমি মানে প্রোগ্রামটা রান করার জন্য বা প্রোগ্রামটা ঠিকঠাক করার জন্য তুমি যেই লজিক, একটা কথার মানে কি, মনে করো যে এখানে এইভাবে যাইতে হবে। আমি যদি আমার বাসায় যেতে চাই, আমি কি আগে গেটটা খুলবো, গেটটা খুলে নিচে নামবো, নিচে নেমে পর একটা রিক্সা বা কিছু একটা নিবো, যানবাহন, যানবাহন নিয়ে কি আমি আমার বাসায় যাব? এই যে প্রত্যেকটা ধাপ ধাপ, এগুলো একটা লজিক না? অঙ্কতে লজিক কি? মনে করো যে দুইটা সংখ্যা আমি যোগ করতে চাই, ফার্স্টে আমি প্রথম সংখ্যাটা নিলাম, এরপর আমি দ্বিতীয় সংখ্যাটা নিলাম, এরপর আমি কি মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ করলাম, যোগ করে কি যে ভ্যালুটা আসছে ওই ভ্যালুটা আমি বের করলাম। এই যে এগুলোই তো লজিক, লজিক এগুলোই। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, এখন আসো, এখন চুপ, অন্য কোনো কিছু না, জাস্ট ভাইয়ের কথা শোনো। মনে করো ভাইয়া হচ্ছে একটা নতুন স্টোর খুলছি। কিরকম স্টোর? স্বপ্নের মতো স্টোর। স্বপ্ন মানে স্বপ্নের মতো না, মানে যে স্বপ্ন আছে না বাংলাদেশে, স্বপ্ন স্টোর, ওইটার মধ্যে একটা সুপার শপ। এই সুপার শপে কি ভাইয়ার অনেকগুলা কি বলে জিনিস টানিস উঠাইছি, ভাইয়া বেচবো এগুলা। তো এরকম উঠাইলাম। এখন ভাইয়ার একটা সমস্যার মধ্যে পড়লাম। কি সমস্যা? যে ভাইয়ার একটা প্রোগ্রাম বানাইতে হবে, এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে ভাইয়াকে বিল বানাই দিবে। কি বানাই দিবে? বিল বানাই দিবে। তাহলে আমাদের ফার্স্টে প্রোগ্রামটা কি, যে একটা এমন প্রোগ্রাম বানাবো যেটা হচ্ছে, ধরো যেটা এমন প্রোগ্রাম সেটা কি ভাইয়াকে হচ্ছে বিল বানাই দিবে। ঠিক আছে, তো ভাইয়ার মেইন টার্গেট হচ্ছে একটা এরকম প্রোগ্রাম বানানো যেটা হচ্ছে কি বিল একদম ঠিকঠাক মতো করে দিবে। তো এটার বেসিক ধারণা কি বা বেসিক জিনিসটা কি? এই বিলটা কি হইতে পারে? যে সে কি করবে, সে হচ্ছে মনে করো প্রথম কাজ হচ্ছে তার কি বলে ইনপুট নিবে। কি ইনপুট নিবে বা কি করবে? তার হচ্ছে আমি যে জিনিসগুলো বেস্ট মানে ক্রেতারা বা কাস্টমাররা যে জিনিসগুলো কিনতেছে ওই দামগুলো নিবে। তাহলে কি দাম, আমি জাস্ট বাংলায় নর্মালি লিখি, ঠিক আছে, যে দাম নিবে, দাম নিবে। কিসের দাম নিবে? প্রোডাক্টগুলোর অবশ্যই। ঠিক আছে, দাম নিবে। দাম নেওয়ার পর কি করবে? দাম নেওয়ার পর হচ্ছে জিনিসটা কি, সে যোগটা করবে, প্রাইসগুলো যোগ করবে, প্রাইসগুলো কি করবে? যোগ করবে। তাহলে সেকেন্ডটা কি?
দামগুলো যোগ করা, যোগ করবে। তো বিলে কি হয়, যোগ করার পর সে আমাকে কি বিলটা দেখাবে যে কত টাকা হয়েছে। তো থার্ড স্টেপটা মানে থার্ড এই প্রোগ্রামের কাজ কি হবে, মানে কি বলে মোট, মানে মোট মূল্য এটা বলতে পারো, মোট মূল্য বা বিলটা কি শো করা, বিল শো করবে। ঠিক আছে, বিল শো করবে। তো এগুলা হচ্ছে ভাইয়ার মেইন টার্গেট। ভাইয়া এমন একটা প্রোগ্রাম বানাবো যেটা ফার্স্টে হচ্ছে কাস্টমার যে প্রোডাক্টগুলো কিনতেছে ওই প্রোডাক্টগুলোর দাম নিবে সে, যে কত টাকার প্রোডাক্ট কিনছে বা কত টাকা লাগছে। দেন হচ্ছে কি প্রোগ্রামটা কি বলে দাম নেওয়ার পরে এরপর কি লাস্টে ওই প্রাইসগুলো যোগ করবে। মানে মনে করো একটা চিপস কিনছে, কেউ একজন একটা চিপস কিনছে, এই হয়েছে ঠিক আছে, ওমা 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 ওমা, আচ্ছা না আছে। তাহলে এটা হচ্ছে আমার মেইন প্রোগ্রামের কি, মানে আমি এরকম একটা প্রোগ্রাম বানাতে চাই। কেমন, যে প্রোগ্রামটা ফার্স্টে হচ্ছে কি একটা প্রোডাক্টগুলোর দাম নিবে, প্রোডাক্টগুলোর প্রাইসগুলো নিবে, প্রাইসগুলো কালেক্ট করে কি দামগুলো যোগ করবে, যোগ করার পর কি বিল শো করবে। এ ভাই লেখা তো একটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, নিচে লিখতেছিলাম দেখে এই অবস্থা। দাঁড়াও তো এটা একটু আবার লিখি, খুবই বিচ্ছিরি লাগতেছে। ঠিক আছে, বিল শো করবে। আপাতত জাস্ট একটু বোঝা, আমাদের এই এই স্লাইডটা হচ্ছে জাস্ট বোঝার জন্য, এছাড়া আর কিছু না। ঠিক আছে, বিল শো করবে। তো এটা হচ্ছে কি ভাইয়ার মেইন প্রোগ্রামটার মানে কি বলে, মানে এরকম একটা প্রোগ্রাম বানানোর ইচ্ছা। এখন আমি তাহলে কি কি করলাম বলো তো। ফার্স্টে কিসের ব্যাপারে প্রোগ্রামটা এটা ঠিক করলাম, কিসের ব্যাপারে প্রোগ্রাম, এটা বিলের ব্যাপারে। কেন, ভাই একটা স্টোর খুলছি, ওই স্টোরে হচ্ছে ভাইয়া জিনিসপত্র বেচতেছি। এখন স্বাভাবিক আমি যদি প্রোগ্রামে হিসাবটা রাখি তাহলে কি একদম আরো ভালো হিসাব হবে না, কত আর খাতার মধ্যে লাগবো। মনে করো ভাইয়ার অনেক ইনকাম হইতেছে, এখন খাতার মধ্যে খালি যদি আমি বসে বসে লিখি কাস্টমাররাও বিরক্ত হবে যে অনেক টাইম লাগতেছে, আবার কি ভাইয়ার হচ্ছে ওই জিনিসটা সংরক্ষণ করতেও কিন্তু ঝামেলা হবে। বাট প্রোগ্রাম যদি একটা বানায় ফেলি যে হচ্ছে বিলটা দিবে, সে কিন্তু কি বলে সেটা কিন্তু মনে করো একদম কি বলে একবারে পারফেক্টলি দিবে, এন্ড কি অর্গানাইজ থাকবে অনেক, এটা। এরপর ভাইয়া কি করলাম, ভাইয়া এরকম ভাবে সাজাইলাম যে ভাইয়ার প্রোগ্রামে কি কি থাকবে। সে হচ্ছে দামগুলো নিবে প্রোডাক্টগুলোর, এরপর দামগুলো যোগ করবে, যোগ করে কি বিলগুলো শো করবে। এটা গেল প্রোডাক্ট। এখন আমি আর কি করতে পারি, আমি এখন করতে পারি প্রোগ্রামটা করতে পারি। এরপর মনে করো আমি কোড করলাম, এরপর আমি কি করলাম, কোড করলাম। তাহলে আমার নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপটা হচ্ছে আমি কোড শুরু করলাম, মানে কি প্রোগ্রামটা বানানো শুরু করলাম, কোড লেখা শুরু করলাম। তো মনে করো কোড লিখলাম, কোড করলাম, নাকি নাকি আমি মানে নিজে নিজে প্রোগ্রামটা হয়ে যাবে, আমি জাস্ট মুখে মুখে বললাম হয়ে গেছে না। এরপর আমার হচ্ছে কোড করা লাগবে, কোড করা লাগবে। আচ্ছা, কোড করার পর কি কাজ, যে আমার কোড করা হয়ে গেছে, প্রোগ্রামটা ঠিকঠাক হয়ে গেছে। এখন আমার কি টেস্ট রান দিতে হবে না, যে ভাইয়া যে প্রোগ্রামটা বানাইছে এটা কি ঠিকঠাক মতো চলতেছে নাকি, এটা কি একদম পারফেক্ট আছে নাকি, এটাতে নাকি কোনো সমস্যা আছে, এটা দেখা লাগবে না। তো এটার জন্য আমি কি করব, আমি টেস্ট রান করব। এটাকে কি বলতে পারো, টেস্ট রান। কারণ মনে করো ভাইয়া প্রোগ্রাম বানায় ধাম করে হচ্ছে স্টোরের মধ্যে চালানো শুরু করে দিলাম, মানে স্টোরের মধ্যে এটাই রান করতে থাকলাম। কিন্তু এমন একটা সমস্যা হয়েছে যে সে দামগুলো যে নিতেছে, যোগটা যে করতেছে, যোগটা আসলে ঠিক হইতেছে না, প্রাইসগুলো কমে যেতেছে। এই ভাইয়ার বিরাট বড় লস না, অনেক লস না। এই জন্য আগে টেস্ট রান করে করে দেখতে হবে যে সব কিছু ঠিক আছে নাকি। তো এরপর আমি কি করলাম, টেস্ট রান করলাম। ধরো টেস্ট রান করলাম। দেন টেস্ট রানটা আমার যখন হইলো যে না, যাক টেস্ট রানে ঠিকঠাক আছে সবকিছু, এরপর আমি কি কোনো যদি আর যদি মনে করো টেস্ট রান করতে গিয়ে কোনো একটা সমস্যা পাই, তাহলে কি করব, বাগ পাইছি ডিবাগিং করব, সমস্যাটা দূর করব। ওইটার পরে কি যদি কোনো সমস্যা থাকে তাহলে কি ডিবাগিং, চলো এইটা হচ্ছে এই পাশে লিখি। এরপর ভাই স্টেপটা কি বা কি করতে পারি, যে ডিবাগিং করলাম। মানে যদি কোনো সমস্যা থাকে ওটা দূর করা, কোনো সমস্যা থাকলে কি ওটা দূর করা। ধরো যে ওই যে যোগটা ঠিক মতো করতেছে না, অথবা কোনো একটা সমস্যা করতেছে, বা মনে করো যে যেই প্রাইসটা আসলে দেখানোর কথা ওই প্রাইসটা দেখাইতেছে না, হয়তো ওটা থেকে অনেক বেশি করে দেখাইতেছে বা ওটা থেকে অনেক কম দেখাইতেছে। তো এই জন্য ভাইয়ের স্টেপটা কি, ডিবাগিং করা। ডিবাগিং করা শেষ হইলো, এরপর আমি কি প্রোগ্রামটা মোটামুটি চালু করতে পারি। এরপর আমি কি প্রোগ্রামটা মানে একদম মানে মনে করো যে একদম লাইভ করে দিলাম, প্রোগ্রামটা লাইভ করে দিলাম যে ঠিকঠাক মতো আছে, যাও এবার তুমি সুন্দর মতো তোমার স্টোরে কি প্রোগ্রামটা রান করতে থাকো, কোনো সমস্যা নাই। জাস্ট প্রাইসগুলো নিবা, প্রাইসগুলো নিয়ে কি তুমি কাজগুলো করতে পারবে। এই যে ভাইয়া যে এতগুলো বগর বগর করলাম, এইটাই কি একটা নর্মাল একটা কি বলে ইয়ে হচ্ছে না,
একটা প্রোগ্রামের জিনিস হইলো না যে ভাইয়া ফার্স্টে কি প্রোগ্রামটা ঠিক করলাম, বিলের প্রোগ্রাম, ধাপগুলা নির্বাচন করলাম কি কি হইতে পারে, দাম নিব ফার্স্টে, দামগুলা যোগ করব, এরপর বিলটা শো করব, এরপর কি কোড করলাম যে কি কোডিং করা লাগবে এই প্রোগ্রামটা বানানোর জন্য কোড করলাম, এরপর কি ভাইয়া টেস্ট রান করলাম, মানে দেখলাম যে আসলে ঠিকঠাক মতো চলতেছে নাকি, এরপরে কি ভাইয়া ডিবাগিং করলাম। ডিবাগিং মানে কি ওই টেস্ট রানে যদি কোনো সমস্যা হয়, টেস্ট রানে যদি কোনো সমস্যা হয় ওই সমস্যাটা কোডের থেকে দূর করা, এটা হচ্ছে ডিবাগিং। ডিবাগিং করার পর কি প্রোগ্রামটা লাইভ করে দিলাম। এই গেল আমাদের স্টেপগুলো। এটাই দেখো তো সামনে, এখন বুঝো নাকি জিনিসটা? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ মানে কি, প্রোগ্রামটা তুমি কিভাবে ধাপ মানে তৈরি করবা। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির 5টি ধাপ আছে। অবশ্যই তুমি তো একটা প্রোগ্রাম বানাইবে একটা সমস্যা সমাধান করতে, তাই না? তুমি কেন বানাইছো এই প্রোগ্রামটা? কারণ তোমার কি অর্গানাইজ করতে, বিলটা ঠিকঠাক মতো করতে, বা বিলটা একদম পারফেক্টলি দেখাতে কিন্তু তোমার সমস্যা হইতেছিল, এই জন্য তো তুমি এই সমস্যা দূর করতে কি এই প্রোগ্রামটা করছো। দেখো তো এখন ধাপগুলো বুঝো নাকি? আমার ফার্স্টে কি কাজ? ফার্স্ট হচ্ছে সমস্যা বিশ্লেষণ। প্রথম স্টেপটা কি? সমস্যা বিশ্লেষণ। প্রথম স্টেপটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ, মানে প্রোগ্রামটা আমি যেটা বানাবো ওইটা নিয়ে আমি ভাববো যে ওই জিনিসগুলো আসলে কি কি, সমস্যা বিশ্লেষণ করলাম। এরপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, এরপর কি প্রোগ্রাম ডিজাইন, এরপর হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, এরপর হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম বাস্তবায়ন। এখানে আবার কি টেস্টিং ও প্রোগ্রামে ডিবাগিং, মানে কি টেস্ট করা আর কি ডিবাগ করা। এরপর হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, মানে কি আপনি মনে করেন আপনি যে এই বিলের এই প্রোগ্রামটা মানে তৈরি করছেন বা রেডি করছেন, এই প্রোগ্রামটা যদি আপনি ধামধুম করে উড়াই দেন বা হচ্ছে যে কোনো মানুষের সামনে দেখাই দেন, সে কি প্রোগ্রামটা চুরি করে ফেলতে পারে না? বা মনে করেন একটা আপনার শপ অনেক পপুলার হয়ে গেছে, সে চাইতেছে আপনার এই এই যে আপনি যে প্রোগ্রামটা করছেন বিলটা যে শো করবে, টাকাটাও তো সে নিবে আপনার, না এটাতে আসতেছি, মনে করেন আপাতত জাস্ট বিল শো করবে। এখন কারো যদি মনে চায় যে থাক আমি ওর প্রোগ্রামটা উড়াই দিই, আমি ওর প্রোগ্রামটাতে হ্যাক করি, সে কি সুন্দর মতো আপনার প্রোগ্রামটা হ্যাক করে ফেলতে পারে না? সে কি করতে পারে, সে আপনার প্রোগ্রামটা হ্যাক করে আপনার বিলটা একদম বাজে করে দিল, এটা কিন্তু করতে পারে। এটা যেন না হয়, এই জিনিসটা যেন না হয়, এটার জন্য কি সুন্দর মতো আমরা কি রক্ষণাবেক্ষণ করব, কোডটাকে সেফলি সিকিউরলি রাখবো। ঠিক আছে, এবার এটা গেল ধাপ। তো এগুলাতে এখন বলো, এই জিনিসগুলো আমরা ফলো করছি না? আমরা ফার্স্টে সমস্যাটা বিশ্লেষণ করছি, মানে কি আমরা দেখলাম এটা বিলের প্রোগ্রাম, সমস্যাগুলো কি কি, দাম মানে সে হচ্ছে মানে একদম ঠিকঠাক মতো করতে পারতেছে না, অর্গানাইজ করে কি বলে আমি করতে পারতেছি না খাতায় লেখা লেখা বিলগুলা, তাই কি আমি এমন একটা প্রোগ্রাম বানাইছি, দাম নিতেছে, দামগুলো যোগ করতেছে, বিলটা শো করতেছে। তাহলে আমরা কি করলাম, কি বলে আরে সমস্যা বিশ্লেষণ করলাম। এরপর কি প্রোগ্রামটা ডিজাইন করলাম। ডিজাইন করা মানে কি এই যে এই ধাপগুলা, এই দামটা নিতেছে প্রোগ্রামটা, এরপর কি দামগুলো যোগ করতেছে, এরপর বিলটা শো করতেছে, এটা কিন্তু একটা ডিজাইন। আর সমস্যাটা কি ছিল, ওই যে বিলটা যে আমি বানাবো, আমি যে অর্গানাইজ করতে পারতেছি না, এটা কোডিং কি, কোড কিভাবে করবে ভাই, করবো করবো করবো, তোমরা এত প্যারা নিতেছে কেন, এত টেনশন নিতেছে কেন? কোড করবো, কোড করতেই তো ভাই আসছি, ভাইয়া কি জাস্ট তোমাদের সাথে বগর বগর করতে আসছি না, ভাইয়াও তোমাদের সাথে কোড করবো। আজকে এখন তো আস্তে আস্তে শুরু হইতেছে, এই যে কোডিংয়ে আস্তে আস্তে ঢুকতেছি আমরা, কিছুদিন পরই দেখবেন আপনার খালি কোডিংই দেখবেন, লাইফে খালি মনে হবে কোডিংই করি। ঠিক আছে, তো এখন আপনারা চিল থাকেন, ভাইয়া যেগুলো বলতেছি একটু ভালো মতো শুনেন। এটা কি করলাম, প্রোগ্রামটা ডিজাইন করলাম, এরপর কি ডিজাইন করা শেষ হলে কি কোডিং করা শুরু করলাম না? কারণ আপনি সফটওয়্যারটা বানাবেন কি দিয়ে, সফটওয়্যারটা বানাবেন কি দিয়ে, সফটওয়্যার তো অবশ্যই কি একটা কোড করে বানাবেন না? যাদের নামাজের বিরতি লাগবে, আমি তো বলছিলাম আমাদের ক্লাস কিন্তু পরে শুরু হয়েছে, তো নামাজ কিন্তু অলরেডি মানে আসরে যদি না পড়ে থাকো আসরের পড়া হয়েছে, আর মাগরিবেরটা আশা করি ওয়াক্ত থাকতে থাকতে আমি ছাড়বো। তাও যদি অনেকের মনে হয় যে না নামাজ পড়ো নাই, তাহলে অবশ্যই ক্লাসটা পজ করে নামাজটা পড়ে আসো, নামাজটা পড়ে এসে দেন আবার যে জায়গা থেকে পজ করছিল ওই জায়গা থেকে স্টার্ট করবা। ঠিক আছে, লাইভে মনে টান দিলেই ওই জায়গা থেকে আগে দেখা যায়। গেল, এরপর হচ্ছে কোড করা, দেন হচ্ছে টেস্ট রান করা, এই যে প্রোগ্রাম কি বাস্তবায়ন মানে কি টেস্টিং করা, আর প্রোগ্রামে ডিবাগিং করা। ডিবাগিং মানে কি ওই যে কোনো সমস্যা হলে টেস্ট রানে মনে করো যে তোমার দামটা প্রপারলি শো করতেছে না, বা মনে করো টেস্ট রানে হচ্ছে তোমার ঠিকঠাক মতো সব দেখাইতেছে না, তখন কি ডিবাগিং করবো। এরপরে কি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ মানে কি প্রোগ্রামটা সেফলি রাখা, প্রোগ্রামটা ঠিকঠাক রাখা, প্রোগ্রামটা যেন কি হঠাৎ করে একটা হ্যাকার এসে উড়ায় না দিতে পারে। তাহলে বুঝছো ধাপগুলো একদম ক্লিয়ার। এভাবে কি এক একটা আদর্শ প্রোগ্রাম, এই জিনিসগুলোর কি ধাপ, এই ধাপে ধাপে আমরা কি করতে পারি। নেক্সট স্লাইডে যদি দেখো তাহলে বুঝতে পারবো। এই যে প্রথমটা হচ্ছে প্রোগ্রাম বিশ্লেষণ, প্রথমটা কি প্রোগ্রাম সমস্যা বিশ্লেষণ। এরপর একটা কি প্রোগ্রাম ডিজাইন, মানে কি সুন্দর মতো আমি কি নিতে চাচ্ছি, কি থাকবে প্রোগ্রামে, কি কি দিব, কি ইনপুট দিব, যে বিলটা আমি বানাইতেছি, মনে করেন আমি যে বিলটা বানাবো আমার কি এমনি দেখা লাগবে না, 1 নম্বরে হচ্ছে এই প্রোডাক্ট, 2 নম্বরে হচ্ছে এই প্রোডাক্ট, 3 নম্বরে হচ্ছে আমার এই প্রোডাক্ট, 4 নম্বরে হচ্ছে আমার এই প্রোডাক্ট, এটা আমার দেখাতে হবে না? তো এই যে আমি এই জিনিসটা দেখবো, এটাও কি ডিজাইন করে দেখাবো না? এই ডিজাইনগুলো তাহলে প্রোগ্রাম পারে, এরপর আমি কি প্রোগ্রাম ডিজাইন করবো, প্রোগ্রাম ডিজাইন করার পর এরপর কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট করবো। প্রোগ্রাম ডেভেলপমেন্ট মানে কি কোডিংটা করা, কারণ কোড না করলে আপনার সফটওয়্যার হবে কিভাবে, আপনার সফটওয়্যার কিভাবে রান হবে, ওটা জন্য আপনার কোডিং করা লাগবে, তাই না? তো হচ্ছে কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট করা। প্রোগ্রাম ডেভেলপমেন্ট পরের ধারণাটা কি প্রোগ্রাম বাস্তবায়ন।
প্রোগ্রাম বাস্তবায়ন। বাস্তবায়ন মানে কি? এটার মধ্যে আপনি কি, এটার মধ্যে হচ্ছে আপনি টেস্টিং করবেন। এটার মধ্যে আপনি কি করবেন? এটার মধ্যে আপনি টেস্টিং করবেন, মানে টেস্ট করবেন, এরপর কি ডিবাগ করবেন। এই ঠিক আছে, টেস্ট করবেন, ডিবাগ করবেন, দেন কি আপনি লাইভ দিয়ে দিবেন, প্রোগ্রামটা লাইভ দিয়ে দিবেন। মানে লাইভ দিয়ে দেওয়া মানে কি, মানে প্রোগ্রামটা রান করে দিবেন, যে আর কোনো সমস্যা নেই বাবা, তুমি প্রোগ্রাম এখন ইচ্ছায় মতো চালাও, কোনো প্যারা নাই, চিল। ঠিক আছে, তাহলে টেস্ট আর ডিবাগ। এরপর কি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এরপর কি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ মানে আপনি যে কমেন্টটা, আপনি যে প্রোগ্রামটা করছেন, এটা তো আপনার সিকিউর রাখতে হবে। ঠিক আছে, সিকিউর রাখার জন্য কি আপনি এই রক্ষণাবেক্ষণটা করবেন। আমি কিন্তু বলছি যে নামাজের ওয়াক্ত থাকতে থাকতে আশা করি ছেড়ে দিব। আর তাও যদি দেখি যে না অনেক সময় চলে যাচ্ছে, তাহলে ভাই নামাজে বিরতি দিব। ঠিক আছে, প্যারা নিও না। আর যদি কারো নামাজ আচ্ছা এখন তো মাগরিবের নামাজ আজান পড়ে গেছে, তাই না? তো সমস্যা নাই, একটু দেখি, সামনে গিয়ে দেখি একটা বিরতি দিব না, তোমরা নামাজ পড়ে এসো, প্যারা নেই, একটু থাকো। নেক্সট স্লাইড। এবার প্রোগ্রাম সংগঠন। প্রোগ্রাম সংগঠন। প্রোগ্রাম সংগঠনটাতে আপনি কি করতে পারেন, বা আপনি মনে করেন কি ফলো করতে পারেন। একটা প্রোগ্রাম আপনি কিভাবে সংগঠন করবেন, বা মনে করেন আপনি প্রোগ্রামটা আসলে মেইনলি কিভাবে করবেন। ঠিক আছে, কোডিংটা একটু বলেন। কোডিং বলবো কোডিং তো তোমাদের সামনে। কোডিং কি? ওই যে লেখাগুলা, একটা প্রোগ্রাম, এই যে এই প্রোগ্রামটাতে এই বোর্ডটা যে আমি চালাইতেছি, এই পুরাটা তো বোর্ড কোড করা। এই যে কোড করাটা, এই জিনিসটা তো হচ্ছে ভাইয়া শিখাবো কিভাবে কোড করতে হয়, কি কোড করতে হয়। ঠিক আছে, তো আসো। এখন প্রোগ্রাম সংগঠন মানে কি, মানে একটা নতুন এই একটা যে আপনি প্রোগ্রাম বানাইতেছেন, এই প্রোগ্রামটা আপনার কিভাবে হচ্ছে, বা কি জিনিসটা হচ্ছে, কি মানে শো করতেছে, কি আপনি নিতেছেন, এই জিনিসগুলো। তো একটা প্রোগ্রামের সংগঠনে আপনারা মেইনলি এই এইচএসসি লেভেলে তিনটা জিনিসই করবেন। কয়টা? তাহলে সবই আমরা যে বিল রিসিপ্টে পাই সেটা পুরোটাই প্রোগ্রাম। হ্যাঁ, পুরোটাই প্রোগ্রাম, ওইটা পুরোটাই প্রোগ্রাম। ওই প্রোগ্রামের মাধ্যমে কি আপনার একটা বিল রিসিপ্ট তৈরি করা হয়, তৈরি করার পরে কি ওইটা ইয়া করা হয়। আচ্ছা, তো তোমাদের হাসিব ভাই আসছিল আর কি, ওই হাসিব ভাই এসে আল্লাহ হাফিজ বলে গেল। আচ্ছা, আমি একটু পরে নামাজে বিরতি দিতেছি, দাঁড়াও 5 মিনিটে। এই যে এই কয়েকটা স্লাইড করে এরপর নামাজে বিরতি দিতেছি। ভাইও নামাজটা পড়ে ফেলবো, তাহলে সমস্যা নেই, যেহেতু আজান পড়ে গেছে। এই স্লাইডটা করায় না, আর 3টা স্লাইড করে দিতেছি। ঠিক আছে, 3টা স্লাইড করে ভাই নামাজে বিরতি দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনাদের ইন্টার লেভেলে 3টা জিনিসই আছে একটা প্রোগ্রামের। মানে আপনাদের এত তো অনেক কঠিন কঠিন প্রোগ্রাম নাই। যেমন আপনাকে যদি বলতো যে এই আপনার কি জানি ফেসবুকের মতো একটা প্রোগ্রাম বানাইতে, আপনি কি পারতেন? না। ইন্টারের লেভেলে তো এটা অনেক হার্ড। আর যে আসলে প্রোগ্রামিং শিখে ফেলছে, সে কিন্তু অনেক কিছুই বানাইতে পারতো, সে কিন্তু আরও হার্ড লেভেলেও যেতে পারতো। আপনি যখন ভাইয়ার সাথে একদম ভালো মতো প্রোগ্রামিংটা শিখে ফেলবেন, আপনিও আশা করি কি ভালো মতোই কোড করতে পারবেন। আপনারা কেউ আটকাতে পারবে না, আমি এমনভাবে আপনাকে শিখাই দিব। খালি ভাইয়ের সাথে শেষ করতে হবে ভালো মতো। ঠিক আছে, এখন আসেন, এই প্রোগ্রামে আপনাদের খালি 3টা ধাপ হবে। কি ধাপ? প্রথম ধাপ হচ্ছে আপনার প্রোগ্রামটা, দাঁড়াও। প্রথম ধাপ হচ্ছে আপনার কিছু একটা ইনপুট নেওয়া। কিছু একটা কি ইনপুট নেওয়া। আমরা ফার্স্ট লেকচারে জিনিসটা করছিলাম না, ওই যে 2টা সংখ্যা যোগ করার প্রোগ্রাম, কিছুটা এরকমই, কিছুটা কি এরকমই, কোনো কিছু একটা ইনপুট নেওয়া। ঠিক আছে, এই ইনপুটটা আপনি নেবেন মানে কি, আপনি ধরেন কোনো একটা নাম্বার ইনপুট নিলেন, কোনো একটা সংখ্যা ইনপুট নিলেন, কোনো একটা যে কোনো কিছু একটা নাম ইনপুট নিলেন। এই জিনিসটা হচ্ছে ইনপুট নেওয়া। ইনপুট নেওয়ার পর আপনার কাজটা কি? ওইটার প্রসেস করা। ওইটার কি করা? প্রসেস করা। ওইটার কি? প্রসেস করা। মানে কি প্রসেস করা মানে কি? মানে হচ্ছে মনে করেন যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো করা, যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো করা। তো ফার্স্ট হচ্ছে ইনপুট নিলেন, এবার আপনি প্রসেস করলেন, হয়তোবা যোগ বিয়োগ করলেন, গুণ ভাগ করলেন, অথবা কি ওই জিনিসটা শো করলেন, এই জিনিসটা। দেন হচ্ছে কি আপনার আউটপুট দেখানো। কি? আউটপুট দেখানো। দাঁড়াও, দেন আপনার কি আউটপুট। তাহলে আপনার এই প্রোগ্রামটা মেনলি কি, 3 ধরনের মেনলি আপনি এই জিনিসটা 3টা জিনিসই করবেন। আপনি কোনো কিছু একটা ইনপুট নেবেন, কোনো কিছু একটা কি ইনপুট নেবেন, দেন ঠিক আছে, ব্যাস হইলো। তো ফার্স্টে আপনি একটা ইনপুট নিতেছেন, আপনি কি করতেছেন, একটা ইনপুট নিতেছেন, যে কোনো মনে করেন একটা সংখ্যা বা একটা নাম্বার বা কোনো নাম, নাম আপনি ইনপুট নিলেন। ইনপুটটা নেওয়ার পর আপনার কাজ কি করতেছেন, আপনি ওই ইনপুটটা প্রসেস করতেছেন। ইনপুটটা কি করতেছেন? প্রসেস করতেছেন। তো প্রসেস করার পর আপনি কি করলেন, যে আপনি ঠিকঠাক মতো প্রসেস করলেন, মানে যোগ করা লাগলে যোগ করলেন, বিয়োগ করা লাগলে বিয়োগ করলেন, গুণ করা লাগলে গুণ করলেন, ভাগ করলেন, এরকম প্রসেস করলেন, বা কোনো কিছু একটা প্রিন্ট করলেন, কোনো কিছু একটা কিছু করলেন, এরকম কিছু একটা করলেন। এরপর আপনার কাজ কি, ওইটা আউটপুট দেওয়া। ওইটার কি আউটপুটটা দেওয়া। কারণ আপনার কি যে প্রোগ্রামটা করছেন ওটার আউটপুটটা দেখাইতে হবে না, আউটপুটটা দেওয়া। এইটাই হচ্ছে আপনার কি একটা নর্মাল প্রোগ্রাম, বা প্রোগ্রাম আপনার এগুলাই হয়। যেমন মনে করেন আপনি জিনিসটা কি, আমরা এর আগের দিন যে নিয়েছিলাম, মনে করেন আমি একটা যোগ করার একটা প্রোগ্রাম করতেছি,
যে দুইটা সংখ্যা জাস্ট যোগ করে, তা আমি কি দুইটা সংখ্যা ইনপুট নিব না? যেমন মনে করেন কি 2 আর 3 ইনপুট নিলাম, 2 আর 3 ইনপুট নিলাম, তো 2 আর 3 আমি ইনপুট দিলাম। এরপর কি আমার প্রসেসটা হবে, প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে আমার দুইটা সংখ্যা যোগ হবে। তা দুইটা সংখ্যা যোগ মানে কি 2 + 3, এটা যোগ হয়ে আমার 5 হইলো, দুইটা সংখ্যা যোগ হইলো। তো এই যোগটা কি এই প্রসেসে হয়েছে, এই প্রসেসে হয়েছে। এরপর আমার কাজ কি এই 5টাকে দেখানো না, আমার কাজ কি এই 5টাকে দেখানো না, আমার কাজ এই 5টাকে শো করা, যে এখানে যে 5 হয়েছে এটা শো করা। তো আমি কি করব, এই 5টা আউটপুট দিব, আমি কি করব এই 5টা আউটপুট দিব, আমি 5টা কি করব আউটপুট দিব। আউটপুট কত 5, আউটপুট কত হবে 5। এটাই তাহলে আমাকে একটা নর্মাল প্রোগ্রাম না, এটাই থেকে হচ্ছে আমার প্রোগ্রামের সংগঠন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছো তো, নর্মালি একটা কিছু ইনপুট নেয়, ওইটা প্রসেস করে, প্রসেস করা মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ করা। যেমন এখানে আমি কি প্রসেস করছি, আমি দুইটা সংখ্যা জাস্ট যোগ করেছি, যোগ করে 5 পেয়েছি। এরপর কি প্রসেসটা যে করছে বা যে ধাপগুলো আছে বা আপনার যে মেইন জিনিসটা বা মেইন আপনার কি বলতে পারো মানে মেইন আপনার যেই লক্ষ্যটা, ওইটা আউটপুট হিসেবে কি শো করানো, আউটপুট হিসেবে শো করানো। আচ্ছা এটা, আচ্ছা চলো এখনই আমরা নামাজের ব্রেকটা দিয়ে দিই, নামাজের ব্রেকটা দিয়ে এরপর হচ্ছে আমরা সুন্দর মতো পুরোটা শেষ করে ফেলবো, ঠিক আছে। তো নামাজের ব্রেক তোমাদের, দাঁড়াও একটা স্লাইড নেই। নামাজের ব্রেক হচ্ছে তোমরা যারা অলরেডি চলে যাও, নামাজের ব্রেক হচ্ছে তোমাদের 7 মিনিট, কতক্ষণ 7 মিনিট, 7 মিনিটে নামাজ কালাম পরে আবার সুন্দর মতো এসে পড়বা, ঠিক আছে। 7 মিনিট, ভাইয়া লিখতে লিখতে তোমরা এখন যাও, 7 মিনিট আমি একটা টাইমার দিয়ে দিব, টাইমার এখানে শুরু হয়ে যাবে, ঠিক আছে। ভাইয়া ততক্ষণে নামাজটা পড়ে ফেলি। আর একটু চেষ্টা করবা এরকম টাইম মানে নামাজের টাইম হলে উজু করে বসার। তো যাও নামাজটা পড়ে এসে পড়ো। আর যারা অন্য ধর্মের আছো তারা কি একটু রেস্ট নাও, একটু বসো, একটু ওয়েট করো, আমরা নামাজ পড়ে কি আবার শুরু করে দেবো। তো এখন হচ্ছে নামাজের ব্রেক। দাঁড়াও এই কি লিখতেছি এগুলো, এমনকি ভাইয়া ভাবছিলাম যে নামাজটা এখনই পড়ে ফেলবো এই জায়গাতে, মানে ক্লাসটা শেষ হইলে, এই জন্য ভাই নিচে নামাজের বিছনা বিছায় রাখছি। ঠিক আছে, নামাজের ব্রেক 7 মিনিটের মতো দিচ্ছি, যাও নামাজটা পড়ে এসে পড়ো। নাও। আর একটু বাড়াই দিই। ঠিক আছে, এই টাইমারটা শেষ হলে আমরা কি সুন্দর মতো ইয়ে পড়বো। দাঁড়াও, সেটা হলে কত যায়, থাক এত বড় লাগবে না, তোমরা তো দেখতেছো আশা করি। ঠিক আছে, যাও নাচটা তাড়াতাড়ি পরে এসে পড়ো।
আসসালামু আলাইকুম। তোমরা আসছো? যারা আসো একটু বললো তো ভাইয়ার ভয়েস আসতেছে নাকি, ঠিকঠাক আছে নাকি ভয়েস? আর বেশিক্ষণ তো নাই। ভাইয়ার ভয়েস ঠিকঠাক আছে নাকি একটু বললো তো যারা আসো। হইছে হইছে। একটু ভাইয়ার ভয়েসটা ঠিকঠাক আছে নাকি একটু বললো তো। আচ্ছা, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই এসে পড়ো, যারা যারা গেছিলা সবাই এসে পড়ো, আমাদের কিন্তু টাইম শেষ। ঠিক আছে, আমাদের টাইম শেষ। আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু করে দিব। তোমার কাজ খাতাম, তুমি যাও। আচ্ছা, আমরা 1 মিনিট ওয়েট করি। 1 মিনিট ওয়েট করে দেন কি স্টার্ট করতেছি। ঠিক আছে, সবাই এসে পড়ো সবাই, আর যারা আসো তারা আবার ক্লাসটা শুরু হইতেছে, তারা একটু ভালো মতো থাকো। আর এই সবাই আস্তে আস্তে 2 মিনিট আমি একটু আর একটু কথা বলে নিই। 2টা মিনিট বা 1 মিনিট বেশি হইলে আর একটু ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি, ঠিক আছে। অনেকের হয়তো বা একটু ঝামেলা থাকতে পারে বা একটু টাইম লাগছে এরকম। তো 1 মিনিট একটু কথা বলে এরপর স্টার্ট করতেছি, ঠিক আছে। যে দেখো ভাইয়া, তোমাদের কিন্তু এখন হাতে মোটামুটি টাইম আছে। তো এই জন্য টাইমটা নষ্ট করো না, টাইমটা একদম ঠিকঠাক মতো কাজে লাগাও। একদম এই যে ভাইয়ার সাথে যে শুরু করছো না, প্রথম থেকে শুরু করে কি ভাইয়ের সাথে শেষ করো। তোমাদের রেদন ভাইয়া কিন্তু চ্যাপ্টার 3 পড়াইতেছে, আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার 5 পড়াইতেছি। এই চ্যাপ্টার 3 আর 5 যখন তোমাদের হয়ে যাবে, তখন মনে করো তোমাদের বড় একটা পার্ট শেষ। ঠিক আছে, আর সবাই চিন্তা করো না, আমি শুরু করতেছি, এখনো শুরু করিনি, 1 মিনিটের মধ্যে শুরু করতেছি, ঠিক আছে। সবাই আসো, আস্তে আস্তে আসো, 1 মিনিটের মধ্যে শুরু করতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তোমাদের কিন্তু 3 আর 5 শেষ হওয়া মানে যে কিন্তু এইচএসসি আইসিটির একটা বড় পার্ট শেষ। বলতে পারো যে তোমাদের 75% শেষ, 75। এবং ভাইয়া কিন্তু চ্যাপ্টার 1ও শেষ করে দিছি। তুমি জানো, এক পড়লে 1, 3, 5, এই তিনটা যদি তুমি একদম এমনভাবে পড়ো যে সব অ্যান্সার করতে পারবা, তাহলে তোমার জন্য এইচএসসি আইসিটির সৃজনশীল এনাফ, তুমি A+ নিয়ে আসতে পারবা। বাট ওইটার জন্য ওইরকম লেভেলে পারা লাগবে। আর আপনি না পারলেন বা আপনি ঠিকঠাক মতো না করতে পারলেন, তাহলে কিন্তু হবে না। আপনার ঠিকঠাক মতো পারা লাগবে। তো এই জন্য ভাইয়াদের সাথে শেষ করো, সময় থাকতে থাকতে। এই যে যারা ক্লাসগুলো করতেছো, আমি তোমাদেরকে একদম শিওরলি বললাম, তোমরা ইনশাল্লাহ উপকৃত হবা। তোমরা এটা বলতে পারবা যে না, ভাইয়ার সাথে শেষ করছি, ঠিকঠাক মতো ঠিকঠাক মতো কি করতে পারছি। ঠিক আছে, শেষ করলে কয়টা ক্লাস লাগবে? এই যে ভাইয়া এটার অ্যান্সার দিব না, কয়টা ক্লাস লাগবে। ভাইয়া এটা হচ্ছে বেসিক টু প্রো কোর্স, যতটা ক্লাস লাগে ততটা করবো। হ্যাঁ, লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে, আমি কি তাহলে, আমি কি মনে করছো অন্যখান থেকে আসছে নাকি? লাইভেই আছি, আমি লাইভে আছি, এই যে আমি নড়তেছি, লাইভেই আছি, চিল। তো কি বলে লাইভ হচ্ছে আর কি, এখন লাইভ হচ্ছে না তো কি হইতেছে বলো। মনে করো আমি এই যে রেকর্ডে করে এমনি এসে বললাম রেকর্ডে, ঠিক আছে, লাইভে আছি চিল। তো যেটা বলতেছিলাম যে তোমরা অবশ্যই কি ভাইয়ার সাথে শেষ করবা, ভাইয়ার সাথে ভালো মতো পড়বা। ভাইয়ার সাথে শেষ করে তুমি এটা বলতে পারবা যে আমরা অনেক বড় একটা পার্ট শেষ করছি। আর আমাদের এটা কমসে কম আরও 5-6টা কি আরও 10টার মতো লেকচার লাগতে পারে। যতটা লেকচার লাগে ততটার মধ্যে কি সুন্দর মতো শেষ করব। তো আশা করি সবাই এসে পড়ছো, চলো এবার আমরা শুরু করি। এটা আমরা ডিলিট করে দিই, ব্যাস। তা আমরা এখানে ছিলাম প্রোগ্রামে। আবার যদি একটু বলি, প্রোগ্রামের মেইন কি, মানে তোমাদের এই লেভেলে কিছু একটা ইনপুট নিতেছো, প্রসেস করতেছো, প্রসেস করার পর কি সুন্দর মতো কি একটা যোগ বা বিয়োগ এখানে করতেছো। ওই যে জিনিসটা তুমি প্রসেস করলা, ওইটা তুমি কি আউটপুট হিসেবে দেখাইতেছো। এটাই, আশা করি এটা বুঝছো। এখন আসো আমরা নেক্সট স্লাইডে যাই, যেটা হচ্ছে কি অ্যালগোরিদম। এটা কি অ্যালগোরিদম? অ্যালগোরিদম জিনিসটা কি, এটা কি খায় না মাথায় দেয়? আসো আমরা আস্তে আস্তে পড়ি। অ্যালগোরিদম শব্দটি মুসলিম গণিতবিদ আল খারিজিমির নাম থেকে উৎপত্তি হয়েছে। এটা আপনাদের জানা দরকার নেই কোত্থেকে উৎপত্তি হয়েছে, এটা কোনো আসবে না। অ্যালগোরিদম জিনিসটা কি? অ্যালগোরিদম অর্থ ধাপে ধাপে সমস্যা সমাধান। অর্থ কি ধাপে ধাপে সমস্যা সমাধান, মানে আপনি একটা একটা ধাপ বের করে করে এক একটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ, বলে না বেবি স্টেপস। আপনি কি জীবনের শুরুতেই দৌড়ানো শুরু করছেন? মোটেও না। আপনি কিভাবে শুরু করছেন? আস্তে আস্তে একটু 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 করে শিখছেন হাঁটা। এরপরে তো হাঁটা শেখার পর কি দেন দৌড়ানো শুরু করছেন, নাকি আপনি একবারে বিসমিল্লাহ বললা নাইমে একটা ম্যারাথন দৌড়তেছেন? না, এটাই হচ্ছে এরকম অ্যালগোরিদমটা কি, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ একটা সমস্যা সমাধান করা। অর্থাৎ একটি সমস্যাকে কয়েকটি ধাপে ভেঙে প্রত্যেকটি ধাপ পর পর সমাধান করে সমগ্র সমস্যা সমাধান করা। আমি একটু নর্মালি আপনাকে বলি, আপনি অ্যালগোরিদম যে কোনো কিছুরই অ্যালগোরিদম হইতে পারে। যেমন মনে করেন আপনি এই ক্লাসটা করার অ্যালগোরিদম একটা হইতে পারে। বা আপনি মনে করেন যে আমি এখানে ক্লাস করতেছি না রেদন্স মেথডের স্টুডিওতে, আমি তো এটা পরে বাসায় যাব, তাই না? আমি তো এটাতে বাসায় যাব, বাসায় যে যাব ওটার মধ্যে কিভাবে যাব, এটা কিন্তু একটা অ্যালগোরিদমে। আমি ফার্স্টে এই রুমের দরজাটা খুলবো, এই রুমের দরজাটা খুলে আমি মেইন স্টুডিওর এখানে বের হব, বের হয়ে কি আমি মেইন গেট থেকে বের হব, মেইন গেট থেকে বের হয়ে আমি এই বিল্ডিং থেকে বের হব। এক একটা কি স্টেপ বাই স্টেপ যেতেছে না?
এই দরজাটা থেকে বের হইলাম, দেন কি আমি মেইন বিল্ডিং থেকে বের হইলাম, এরপর আমি কি রাস্তাতে হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করে আমি যে কোনো একটা যানবাহন নিব, হয়তো বা বাস নিলাম, বা আমি রিক্সা ধরলাম, বা আমি কি যে কোনো কিছু একটাতে উঠলাম, দেন আমি ওইটাতে উঠে আমি ওই বাসটাতে করে আমার বাসা পর্যন্ত যাব। আমার বাসা পর্যন্ত যাওয়ার পরে আমি কি আবার ওই গাড়ি থেকে আগে নামবো, নাকি আমার গাড়ি একের উপরে উঠে দিয়ে আসবে? না, গাড়ি থেকে আগে নামবো, গাড়ি থেকে নেমে এরপর আমি বিল্ডিংয়ে ঢুকবো, আবার আবার আমার বাসার মেইন গেটে ঢুকবো, দেন আমি কি বাসার মধ্যে ঢুকবো। এই যে এটা কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হইলো না? প্রত্যেকটা কি স্টেপ বাই স্টেপ হইলো না? এইটাই হচ্ছে একটা অ্যালগোরিদম। আমি মাত্র যেটা বললাম এটা কিসের অ্যালগোরিদম? এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার অ্যালগোরিদম। তাহলে কিন্তু যে কোনো কিছুর অ্যালগোরিদম হতে পারে, ঘুমানোর অ্যালগোরিদম হতে পারে। মনে করো তুমি কি ফার্স্টে ফ্রেশ হইলা, ফ্রেশ ট্রেশ হয়ে দোয়া পড়লা, দোয়া পরে কি তুমি শুইলা, শুয়ে চোখ বন্ধ করলা, এই যে এটা ঘুমানোর অ্যালগোরিদম। এখানে এই জিনিসটা এটাই বুঝাইছে। আর এটা বলতে পারো ভাইয়া সমস্যার সমাধান তো, ঘুমানো কি একটা সমস্যা নাকি? ভাই তুমি যখন ঘুমাইতে যাও এটা একটা সমস্যা না? মানে এটা কি একটা মানে স্টেপ বাই স্টেপের একটা জিনিস না? মানে তুমি কি মানে এক স্টেপে তো ঘুমাই যেতে পারো না, তাই না? একটু ভালো মতো ঠিকঠাক মতো ঘুমাইতে পারো। বা মনে করো আমি যে বাসায় যাবো এটা একটা সমস্যা না? আমি যদি বাসায় যাবো এটা কেমনে কিভাবে যাবো এটা না পারতাম, এই কেউ কোনো আর ক্লাসে ইয়ে করো না, কি বলে কোনো কমেন্ট করো না প্লিজ, ভাইয়ার কথাটা শুনো, ভাইয়ের সাথে ক্লাস করো, ক্লাসটা ভালো মতো করো, ঠিক আছে? কমেন্ট করার দরকার নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই প্রত্যেকটা কি একটা সমস্যা না? আমি যদি না জানতাম যে কিভাবে আমার বাসায় যাইতে হবে তাহলে কি আমি পারতাম? এটা একটা সমস্যা। এই যে আমি স্টেপ বাই স্টেপ শেষ করলাম, এটা কিন্তু একটা কি সমস্যা, ধাপে ধাপে শেষ করা। এরপর আসো, এই যে আমি স্টেপ বাই স্টেপ শেষ করছি, এরপর আমার কি মানে এটা হচ্ছে একটা অ্যালগোরিদম। এখন সব কিছুরই কিন্তু অ্যালগোরিদম হতে পারে। একটা সমস্যা, আপনি একটা প্রোগ্রাম তৈরি করবেন, ওই প্রোগ্রামের অ্যালগোরিদম মানে কি? মানে হচ্ছে ওই প্রোগ্রামটা একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে আগাবে, কিভাবে কি আস্তে 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 পর্যায়ে পর্যায়ে আগাবে, এটাই হচ্ছে কি আমাদের অ্যালগোরিদম। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এই যে এখানে একটা অ্যালগোরিদম দেওয়া আছে। কিসের অ্যালগোরিদম? একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। চলো আমি আগে আপনাকে বলি। তাহলে এখন মনে করো আমি একটা অ্যালগোরিদম চাইতেছি। আমি কিসের অ্যালগোরিদম চাইতেছি? যে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। আর আমি কিন্তু এটা আপনাকে বললাম যে কোনো কিছুর অ্যালগোরিদম হতে পারে। যেমন আমি আমার বাসায় যাওয়ারটা বললাম, এরপর মনে করেন যে কোনো একটা মনে করেন যে বাসায় যাওয়ারটা মনে করেন, এরপর আরও হইতে পারে যে আমি এই ক্লাসটা কীভাবে করবো, এটা অ্যালগোরিদম হতে পারে। সবার আগে আমার মোবাইলে নেট অন করা লাগবে, বা পিসিতে ক্লাস করলে পিসির নেট অন করা লাগবে। নেট অন করে আমার কি এই গ্রুপটাতে ঢুকতে হবে, এই গ্রুপটাতে ঢুকে লাইভে জয়েন হইতে হবে, লাইভে জয়েন হয়ে এইভাবে আমি ক্লাসটা করতে পারি। এই যে এটা হচ্ছে ক্লাস করার অ্যালগোরিদম। এখন আমি কি জানতে চাচ্ছি? আমি জানতে চাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। মানে কি ত্রিভুজ মানে কি ট্রায়াঙ্গেল না? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল আমি কি বের করব? এরিয়া। তাহলে এরিয়া, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। তার মানে এই কথাটার মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল। এরিয়া কথাটার অর্থ কি? এরিয়া কথাটার অর্থ ক্ষেত্রফল। তুমি এটা জানো? ভাইয়ার একটা ফ্রেন্ড আছে, ভাইয়ার ওই ফ্রেন্ডটার নাম হচ্ছে মানে আরিয়ার আর কি। ওই আরিয়ার আমরা এরিয়া ডাকি, কারণ ওরা কি মনে করে যে ওর নামটা মনে করো এরিয়ার মতো আর কি, এই জন্য বলি এই তুই তো এরিয়া। তো এরিয়া অর্থ কি? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। মানে কি? ক্ষেত্রফল। এটা জাস্ট বুঝার জন্য লিখলাম, এটা মুছে ফেলবো, ঠিক আছে? তো এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। দাঁড়াও, এমনি বুঝতেছি কেন? ঠিক আছে, এরিয়া মানে ক্ষেত্রফল। তা আমি কি করব? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বের করব, মানে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এটার আমি অ্যালগোরিদম লিখতে চাই। তো চলো আগে আমি জানি যে এই অ্যালগোরিদমটা লিখতে হইলে আমার ফার্স্টে কি করতে হবে, বা আমি কি সহজ বাংলা ভাষায় লিখতে পারি না? আমি কি একটা ধাপে ধাপে যাব? ফার্স্টে আমাকে বলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করার জন্য আমার এটার জানা লাগবে না, সূত্রটা জানা লাগবে না? এটার একটা এমন সূত্র হতে পারে না, পড়ছো না? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো মনে করো আমার এখানে একটা ত্রিভুজ, আমি একটা নিয়ে আসি, সুন্দর একটা ত্রিভুজ নিয়ে আসি। এই যে আমার একটা ত্রিভুজ, ঠিক আছে? এটার আমি ক্ষেত্রফল বের করব, এবং এটার হচ্ছে আমি উচ্চতা জানি। এটার আমি কি জানি? উচ্চতা জানি। এই যে এটা হচ্ছে আমার উচ্চতা, এটা হচ্ছে আমার কি উচ্চতা। এই যে এটা হচ্ছে আমার উচ্চতা, এটা হচ্ছে আমার উচ্চতা। তুমি আবার ওদিকে চলে গেলা কেন? তুমি সোজা হবা না? মনে করো এটাই উচ্চতা, ঠিক আছে? এত তো পারফেক্টও লাগবে না, তাও একটু চেষ্টা করি, দেখি। ব্যাস। হ্যাঁ, তো এটা মনে করো উচ্চতা। উচ্চতাকে মনে করো দিলাম এইচ, উচ্চতাকে কি লিখলাম? এইচ। আর এটা মনে করো তোমার ভূমি, তুমি ভূমিটাও জানো, ভূমিটা কত? বি। ভূমিটা কত? বি। তো তুমি যদি উচ্চতা জানো, তুমি যদি ভূমি জানো, তাহলে কি তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না? তাহলে আমার এরিয়ার সূত্রটা কি? এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাই না? হাফ ইন্টু বি ইন্টু এইচ না? মানে কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। এটাই আমার কি এরিয়ার সূত্রটা না? এরিয়ার সূত্রটা। তা আমি এই এরিয়াটা বের করলাম, এই এরিয়াটা বের করবো। তা আমার ধাপগুলা কি হবে? ধাপগুলা হবে প্রথমে কি? ধাপ এক, ধাপ এক। তা আমি 1 2 করে লিখলাম। ধাপ একে আমি কি নিতে পারি? আমি মনে করো ত্রিভুজের
বাহুগুলো নিলাম, ত্রিভুজের কি মানে বাহু না, ইনফরমেশনগুলো নিলাম কি, তোমার হচ্ছে বা প্রোগ্রামটা শুরু করলাম, বা মনে করো আমি নর্মাল আমার মতোই লিখি যে আমি কি সবার প্রথমে ভূমি কমা উচ্চতা নেই, ভূমি কমা উচ্চতা নেই। আমার মনে করো ভূমি হচ্ছে 20, উচ্চতা মনে করো মনে করো ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে মনে করো 6, এটা নিলাম, উচ্চতা হচ্ছে 6। এরপর আমার কি কাজ, এরপর আমার ক্ষেত্রফলটা বের করার কাজ না, তো এরপর আমি কি করতে পারি, এরপর আমি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল বের করি। কিভাবে বের করব, এটা কি সূত্রটা কি, যে হাফ গুণ মানে ক্ষেত্রফল ইনটু ক্ষেত্রফল বের করি, এটা কি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এই যে এটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আমি এমনি লিখলাম হাফ ইন্টু বি ইন্টু এইচ, এটাই লিখলাম, ঠিক আছে। বি এইচ দেখে কিন্তু আবার বলবো না যে এটা কি লিখছে, এটা মানে কিন্তু এটাই যে আমি ভূমি গুণ উচ্চতা বের করতেছি। তো আমি এই দুইটা কাজ করলাম, আমি ফার্স্টে ভূমি উচ্চতা নিছি, এরপর কি ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এরপর কি ক্ষেত্রফল প্রকাশ মানে ক্ষেত্রফল প্রকাশ করি, বা বলতে পারো ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখাই বা ক্ষেত্রফল প্রকাশ করি, এমনি লিখলেই হয়, ক্ষেত্রফল প্রকাশ করি বা আউটপুট যেটা বলে আর কি মেইনলি প্রকাশ করি। এটা কি আমি ধাপ বাই স্টেপ লিখলাম না জিনিসগুলা, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো লিখলাম না। ফার্স্টে কি আমি ক্ষেত্রফল নিয়েছি বা ভূমির উচ্চতা নিয়েছি, ভূমির উচ্চতা থেকে আমি ক্ষেত্রফল কিভাবে বের করছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এরপর আমি কি করছি ক্ষেত্রফলটা প্রকাশ করছি। এই যে এইটা স্টেপ বাই স্টেপ গেল না, এটাই হচ্ছে আমাদের কি কি বলে আমাদের হচ্ছে এই এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলটার একটা কি অ্যালগোরিদম, স্টেপ বাই স্টেপে। এখন দেখো তো এই জিনিসটা বুঝো নাকি, এটা ফার্স্টে কি প্রোগ্রামটা শুরু করা, ফার্স্টে প্রোগ্রামটা কি করা, প্রোগ্রামটা শুরু করা, ফার্স্টে আমি প্রোগ্রামটা শুরু করছি ধাপ একে। এরপর আমি কি করছি, ত্রিভুজের ভূমি ও উচ্চতার মান গ্রহণ করছি, ত্রিভুজের ভূমি ও উচ্চতার মান গ্রহণ করছি। এরপর আমি কি করছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করছি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমি কিন্তু এখানে এখানে কিন্তু ত্রিভুজটা এঁকে দিছিলাম, ওটা হচ্ছে এরিয়া মানে ওটা হচ্ছে বি হচ্ছে ভূমি, এইচ হচ্ছে উচ্চতা। এরপর কি করছি, ক্ষেত্রফল নির্ণয় করছি, ক্ষেত্রফল নির্ণয় করছি। এরপর আমি কি ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করছি, মানে কি আমার ক্ষেত্রফলটা দেখানোর ছিল, ঠিক আছে, ক্ষেত্রফলটা দেখানোই তো আমার মেইন টার্গেট ছিল, ক্ষেত্রফলটা প্রদর্শন করছি। এরপর আমি কি প্রোগ্রামটা শেষ করছি। বলেন ভাই আপনারা কি এটা বুঝছেন, এই যে অ্যালগোরিদমটা, এটা একটা অ্যালগোরিদম না, এটা হচ্ছে অ্যালগোরিদম। আমি কি চাইলে এই পুরোটা একটা কোড করতে পারতাম না, এই পুরোটা এখন কোড করতে পারি না, যেটা হচ্ছে আমার কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেবে। মানে কি আমি মনে করি ত্রিভুজের ক্ষেত্র জাস্ট 12, আর হচ্ছে মনে করো যে ভূমি 12 আর উচ্চতা মনে করো যে 20, এটা আমি ইনপুট দিব, ইনপুট দিলে কি সে আমাকে ক্ষেত্রফলটা বের করে আউটপুট দেখাবে। 12 আর 20 দিলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু তারা ওখানে করি কেন, এখানে হাফ ইন্টু 12 গুণ 20, এটা কাটলে 2 এর সাথে 1, আর এটা কাটলে 6, তা 6 শূন্য শূন্য 6 দুগুণে 12, তাহলে 6 শূন্য শূন্য 120 না ক্ষেত্রফল। তো এটা এইভাবে বের করবে, ও আমাকে কি করবে 12 আর 6 এটা ইনপুট নিবে, 12 আর 6 ইনপুট নিল, 12 6 ইনপুট নিলে কি এরপর হাফ ইন্টু 12 ইন্টু 6, তাহলে কি কাটাকাটি করলে 2 একে 2, এই 12 6 না 12 12 আর 20 ধরছিলাম, তো মনে করো 12 আর 20 ইনপুট নিছে, 20 ইনপুট নিছে, তো কি করবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু 12 গুণ 20 করলো, 2 একে 2, 6 দুগুণে 12, এরপর 6 শূন্য 6 শূন্য শূন্য 6 দুগুণে 12, তাহলে 120 নাকি, তাহলে 120 সে কি করবে 6 আর 12 ইনপুট নিবে, 120 আমাকে দেখাবে। এই জিনিসটা কি তাহলে একটা প্রোগ্রাম করতে পারি না, ওই প্রোগ্রামের ধাপগুলা কি হবে, ফার্স্টে প্রোগ্রামটা শুরু হবে, এরপর কি প্রোগ্রামে ত্রিভুজের ভূমি ও উচ্চতা নিবে, ভূমির উচ্চতা আমি কত ধরছিলাম, ভূমির উচ্চতা আমি ধরছিলাম মনে করো, আমি যদি এটা লিখি ভূমির উচ্চতা আমি ধরছিলাম কত 12, ভূমি ধরছিলাম মনে করো 12 সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ধরো 12, উচ্চতা আমি ধরছি হচ্ছে 20, উচ্চতা আমি ধরছি কত 20, 12 আর 20 সে উচ্চতা ভূমি আর উচ্চতা নিল। এরপর কি সে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলো কিভাবে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এই সূত্রটা ব্যবহার করে। তার এখানে কি করবে সে 1/2 মানে 1/2 ইন্টু 12 ইন্টু 20 এভাবে। এরপর কি করতে পারে 2 একে 2, 6 দুগুণে 12, 6 শূন্য শূন্য 6 দুগুণে 12, তাহলে 120 নাকি, এভাবে সে বের করলো 120। এরপর কি 120টাই আমার ক্ষেত্রফল না, 120টা আমার ক্ষেত্রফল না, 120টা তোমার ক্ষেত্রফল নাকি, দেন ক্ষেত্রফলটা প্রদর্শন করছে, প্রদর্শন করছে মানে কি সে দেখাইছে যে ক্ষেত্রফলটা হচ্ছে কি 120, ঠিক আছে 120 দেখাইছে, এই যে 120 দেখাইছে, এরপর কি প্রোগ্রামটা শেষ করছে।
এই যে এইটাই হচ্ছে একটা প্রোগ্রামের অ্যালগরিদম। তুমি কি বুঝছো? ঠিকঠাক মতো বুঝছো তোমরা? এইটা হচ্ছে একটা প্রোগ্রামের অ্যালগরিদম। এরকম, এটা তো আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম, আরো বড় বড় বিশাল বিশাল প্রোগ্রাম হতে পারে না? এই প্রত্যেকটা প্রোগ্রামেরই কিন্তু অ্যালগরিদম লেখা যায়। প্রত্যেকটা প্রোগ্রাম যে আপনি ফার্স্টে কি করতেছেন, একটা স্টেপ বাই স্টেপ। কারণ প্রোগ্রাম মানে একটা সমস্যা, আর সমস্যাটা তখনই ভালো মতো সমাধান হবে যখন আপনি কি একদম ধাপে 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 সমস্যাটা বিশ্লেষণ করতে পারবেন। ঠিক আছে, গেল। লজিক আর অ্যালগরিদম এক না, এটা তুমি কিভাবে বলো আমার, বলো। লজিক মানে হচ্ছে এখানে কি কোনো কিছু লজিক দেখতেছো? এখানে কিন্তু লজিক কোনটা আমার বলো তো। এখানে লজিক হচ্ছে এইটা, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এটা লজিক না? কারণ তুমি কি 12 আর 20 নিতেছো, নিয়ে কি এই যে ভূমি আর উচ্চতা গুণ করতেছো এই 1/2 এর সাথে, এটাই তো লজিক, এটা মেইনলি লজিক। আর অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম মানে হচ্ছে পুরো জিনিসটা, যে কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে এই জিনিসটা হইলো। এটা এই স্টেপ, ফার্স্টে এই স্টেপটা শুরু হয়েছে, ভূমি আর উচ্চতা নিচে নিবে, নেওয়ার পরে কি ক্ষেত্রফল বের করবে, ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই যে এটাই লজিক, মানে কি এই যে এভাবে সে বের করবে, এভাবে বের করে কি সে ক্ষেত্রফলটা প্রদর্শন করবে, প্রদর্শন করার পরে কি প্রোগ্রামটা শেষ করবে। তো এটা হচ্ছে কি আমার অ্যালগরিদম, এই পুরাটা কি পুরাটার অ্যালগরিদম। যার যার যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি আশা করি একদম ভালো মতো বলছি, তুমি জাস্ট আবার ক্লাসটার পরে আরেকবার দেখে নিবা টেনে, ঠিক আছে? বাট এটা হচ্ছে একটা অ্যালগরিদম, কি আমরা ধাপে ধাপে প্রোগ্রামটা করছি। ফার্স্টে আমি আবার বলতেছি, যে আবার বলতেছি, প্রোগ্রামটা শুরু করছি, ত্রিভুজের ভূমি আর উচ্চতার মান নিছি, ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করছি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা ইউজ করে। দেন কি আমি ক্ষেত্রফলটা দেখাইছি স্ক্রিনে, বা মনে করো ক্ষেত্রফলটা প্রদর্শন করছি। কারণ আমার মেইন কি, মেইন ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। তাহলে আমার কি মেইনলি অ্যালগরিদম ক্ষেত্রফলটা দেখাইতে হবে না? মেইনলি তোর ক্ষেত্রফলটাই দেখাইতে হবে, তাই না? তো আমি আবার কি ক্ষেত্রফলটা দেখাইছি, তার ক্ষেত্রফল দেখাইছি, এবার আমি প্রোগ্রামটা শেষ করছি। আই হোপ অল ক্লিয়ার, ঠিক আছে? এটা গেল এটা। দেন আমার কি, দেন হচ্ছে আমার তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কি ধনাত্মক মানে কি, ধনাত্মক মানে অবশ্যই প্লাস হবে, অবশ্যই কি হবে, প্লাস হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি প্লাস, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানে কি, পয়েন্ট হবে না, মনে করো 1.1, এটা হবে না। কি হবে, হইলে শুধু 1 হবে, বা 2 হবে, বা 3 হবে, বা 4 হবে, এভাবে। এটার অ্যালগোরিদম কি, এই যে এখন তুমি, আমি আই হোপ দেখলেই বুঝবা। যেমন আমি যদি তাও লিখি, বা মনে করো তাও যদি আমি এটা বলি, এটার অ্যালগোরিদম এই জিনিসটাই না, যে দুইটা সংখ্যা নিবা, তিনটা সংখ্যা নিবা, তিনটা সংখ্যা মনে করো এ বি সি, এটা নিতেছো, তিনটা সংখ্যা এ বি সি নিতেছো। আচ্ছা আমি এটা লেখাই করি, দাঁড়াও, তাহলে ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে? লেখাই করি। আচ্ছা এবার আমার কি তিনটা সংখ্যা যোগ করার অ্যালগরিদম। তো তিনটা সংখ্যা যোগ করার অ্যালগরিদম হলে আমি কি ফার্স্টে প্রোগ্রামটা শুরু করব। এবার ধাপগুলো কি হতে পারে, ফার্স্টে মনে করে যে লিখলাম, এই ফার্স্টে লিখলাম যে কি শুরু, ফার্স্টে কি শুরু। আচ্ছা ইংলিশে লেখে, এভাবে না লেখে বহুত বাংলা যাবো, তুমি তো বাংলাটা বুঝতেছই, আর বাংলা তো সাইডে আছে। তো ফার্স্টে হচ্ছে স্টার্ট, ফার্স্টে কি স্টার্ট, ফার্স্টে স্টার্ট, স্টার্ট করলাম। এরপর আমার কি হবে, তিনটা সংখ্যা নিবে না, তিনটা কিন্তু অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি চলক হিসাবে নিলাম, কারণ আমি কি জানি কোন তিনটা দিবে, ইউজার কোন তিনটা দিবে, এটাকে আমি জানি। তুমি একটা তিনটা সংখ্যা, তুমি মনে করো একটা সংখ্যা বলতে পারো, আমি একটা সংখ্যা বলতে পারি, আরেকজন আর একটা সংখ্যা বলতে পারে, এরকম কিন্তু। তো এই যে তিনটা সংখ্যা যে নিবে, তাহলে কি আমি তিনটা সংখ্যা তিনটা ভেরিয়েবল ধরে নিলাম, তিনটা চলক ধরে নিলাম। এই ভেরিয়েবলগুলো কি কি, এ মানে এ বি আর হচ্ছে সি, ঠিক আছে? এবিসি, এই তিনটা ভেরিয়েবল আছে, এখানে লেখা দরকার, ওখানে লিখতেছি এবিসি। কারণ কি, এ এর মান আমিও জানি না, তুমিও জানো না। যে প্রোগ্রামটা শুরু করবে সে এ এর মান দিবে, সে বি এর মান দিবে, সে সি এর মান দিবে। তো আমি কি তিনটা সংখ্যা নেই, সেটা কি ইনপুট হিসেবে, যে ইনপুট, আর কি করতেছি ধরো, সেকেন্ড স্টেপ কি, যে ইনপুট নিবে, কি ইনপুট নিবে, ইনপুট মানে নেওয়া কি, এ বি আর হচ্ছে কি সি। তাই তিনটা সংখ্যা ইনপুট নিবে, এ বি সি। তিনটা সংখ্যা ইনপুট নিল, সে এ বি সি ইনপুট নিল। তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার পর সে কি করবে, সে এই তিনটা সংখ্যা যোগ করবে না, এই তিনটা সংখ্যা কি যোগ করবে। তো তিনটা সংখ্যা যে যোগ করবে, ধরো এ বি আর হচ্ছে সি, ঠিক আছে? তিনটা সংখ্যা নিল, এবার কি তিনটা সংখ্যা যোগ করবে। এখন ভাই এই যে তিনটা সংখ্যা যোগ করতেছে, তিনটা সংখ্যা যোগ করে একটা জায়গায় রাখতে হবে না? তুমি যোগটা যা করলো, এটা তো একটা সংখ্যায় রাখা লাগবে, মানে একটা জায়গায় রাখা লাগবে। একটা জায়গা যদি না রাখো, তুমি কি যোগটাকে মনে করো একদম ডাইরেক্ট রেখে দিবা? তা আমি এই যোগটা রাখার জন্য আরেকটা ভেরিয়েবল নিতে পারি না? বা মনে করো আরেকটা ভেরিয়েবলই তো নিতে পারি, তাই না? মনে করো আমি এ বি সি যোগ করলাম, যোগ করে আমি জেড এর মধ্যে রেখে দিলাম। আমি এবিসি যোগ করলাম, জেড এর মধ্যে রেখে দিলাম। বা মনে করো আমি এই যে এ বি সি জেড এগুলো না দিয়ে, আমি যোগ যেহেতু করতেছি, আমি তো এটা শিওর যে যোগ করবো, তাই এটা আমি সুন্দর মতো একটা নাম দিতে পারি না, যে যোগ করে যে জিনিসটা পাওয়া যাবে ওটা হচ্ছে সাম। ওটা কি সাম, SUM, সাম। সাম অর্থ কি যোগ করা। তো আমি কি করতে পারি, তিনটা সংখ্যা যোগ করে সাম ভেরিয়েবলটার মতো রাখতে পারি। আমি এভাবে লিখতে পারি না, মনে করো যে এইটা লেখা যে কথা, জেড ইজ ইকুয়াল টু
এ প্লাস বি প্লাস সি, এটা লেখা যে কথা, এটা লেখা কি একই কথা না? দাঁড়াও, এটা এখানে লিখতেছি, এটা এখানে লিখি যে আমি কি করব, সাম নামের একটা ভেরিয়েবল নিব। আমি কি করছি, সাম নামের একটা ভেরিয়েবল নিছি, যেটার মধ্যে আমি কি এ বি আর সি এর যোগটা দেখাবো, মানে যোগটা রাখবো, যোগটা আসলে এখানে স্টোর করব, এ প্লাস বি প্লাস সি। কারণ আমার তো কোনো একটা জায়গায় যোগটা রাখতে হবে, আমি তো ডাইরেক্ট এই জিনিসটা দেখা দিতে পারবো না, আমার তো যোগটা রাখা লাগবে কোনো জায়গায়। তো আমি কি করলাম, সাম নামের একটা ভেরিয়েবল বানাইলাম, ওটার মধ্যে এ বি আর সি যোগ করে রাখলাম। আমি আবার বলতেছি, তাইলে তুমি আমারে বলো, এই এই জিনিসটা লেখা যেই কথা, জেড এর মধ্যে এ বি আর সি এর যোগফল রাখা, এই জিনিসটা লেখা যেই কথা, এই জিনিসটা লেখা কি সেম কথা না? যে সাম নামের একটা ভেরিয়েবল আছে, যেটার মধ্যে আমি কি এ বি আর সি এর যোগ রাখতেছি। ঠিক আছে, আমি পরে আবার একটা টেস্ট রান করে দেখাবো। এটা আমি রাখলাম। এরপর আমি কি করতে পারি, এই সাম জিনিসটা, এই সামটাই তো আমার যোগফলটা না? তা আমি কি করতে পারি, আমি সাম শো করলাম, মানে কি আউটপুট করলাম। আমি কি করব, শো করব। এই নিচে লিখতে গেলে এই কি বলে লেখাটা বাঁকায় যায়। আউটপুট শো করব কি, শো করব কি, আউটপুটটা শো করবো হচ্ছে সাম, আউটপুটটা কি সাম। ঠিক আছে, লাস্টে কি আমি দেন প্রোগ্রাম কি এন্ড করে দেব। ঠিক আছে, প্রোগ্রাম এন্ড করে দেব। তো এইটাই আমার বেসিক্যালি কি একটা কি একটা তিনটা সংখ্যা যোগ, ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করার অ্যালগোরিদম না? তা আমি কি করতেছি, আমি তিনটা সংখ্যা নিতেছি, ফার্স্টে স্টার্ট করতেছি প্রোগ্রামটা। এবার ইনপুট হিসাবে তিনটা সংখ্যা নিলাম এ বি সি। এ বি সিটার আমি কি করলাম, সাম নামের একটা জায়গায় রাখলাম, সাম নামের একটা জায়গায়, আমার একটা জায়গায় তো রাখতে হবে, সাম নামের একটা জায়গায় রাখলাম। এরপর আমি কি করলাম, এই সামটা শো করে দিলাম আউটপুট হিসেবে, তাহলে কি আমি যোগটা দেখে ফেলতে পারবো, মানে যোগটা দেখাতে পারবো। দেন আমি কি প্রোগ্রামটা শেষ করে দিলাম। চলো এখন যদি আমি একটা মনে করো একটা সংখ্যা নেই, যেমন মনে করো আমি মনে করো ফার্স্টে স্টার্ট করলাম তিনটা সংখ্যা হিসেবে, এতে নিলাম 2, বিতে নিলাম মনে করো 4, সিতে নিলাম মনে করো 6, 2 4 6। এরপর আমার কি পরের স্টেপে কি করবে, সাম নামের একটা জায়গায় 2 4 আর 6 যোগ করবে না? তো আমার কি হবে, সাম নামের জায়গাতে 2 প্লাস 4 প্লাস 6 যোগ হচ্ছে। এই যোগ হওয়ার পরে আমার কি কি লেখা হইতেছে, এখানে যোগ করে আমি কি পাই, 6 4 10 2 12, তা আমি এখানে 12 পাইতেছি। এই 12টা, এই যে এই ভাই ভাই এই 12টা, এই 12টা আসলে কই আছে, এই 12টা এই সাম নামের বক্সে আছে না? তুমি একটা বক্স হিসাবে চিন্তা করো যে সাম একটা বক্স যেটার মধ্যে 12টা আছে। তো তুমি যদি এই বক্সটা দেখা দাও, তাহলে কি তুমি 12 দেখা দিলা না? তো তুমি কি করলা, আউটপুট হিসেবে সাম দেখাই দিলা। তার মানে কি এই 12 এখানে কি সামের মধ্যে আছে, এন্ড তুমি কি এই 12টা সামের থেকে দেখাইলা। এরপর কি তুমি প্রোগ্রামটা এন্ড করলা। বুঝছো? ভালো মতো বুঝছো? কোনো সমস্যা আছে? আচ্ছা, তো বুঝছো আশা করি। তো এটাই হচ্ছে একটা প্রোগ্রাম, মনে করো বেসিক একটা প্রোগ্রাম, যে তিনটা সংখ্যা নিব, তিনটা সংখ্যা নিয়ে কি তিনটা সংখ্যার যোগফল বের করব, তিনটা সংখ্যার যোগফল বের করে দেন কি সামের মধ্যে শো করাবো। ঠিক আছে, বুঝছো তাহলে আশা করি। নেক্সট তাহলে আমরা এই যে দেখো এখানে এগুলোই লেখছে কি, ফার্স্টে প্রোগ্রামটা শুরু করা, এরপর কি ইনপুট হিসেবে এ বি সি চলকের মান গ্রহণ, চলকের মান গ্রহণ, কারণ আমি কিন্তু ভ্যালুটা জানি না, আমাকে ইউজার বা আমাকে 4 নাম্বারটা কেন লাগবে, 4 নাম্বারটা কেন লাগবে, 4 নাম্বার মানে এই যে আউটপুট, আউটপুট মানে হচ্ছে আপনি দেখাবেন না, আপনার মেইন উদ্দেশ্য তো হচ্ছে যোগটা দেখানো। এটা যে আমি একটা প্রোগ্রাম তৈরি করতেছি, ধরো তুমি তুমি এখানে 4টা সংখ্যা ইনপুট দিলা, ইনপুট দেওয়ার পর এই যে আমার দেখো এই জায়গায় এই স্লাইডে দেখো, এই স্লাইডে আমি পড়ছি না, ইনপুট নিতে হয়, প্রসেসটা করতে হয়, আউটপুট দেখাইতে হয়। তো আউটপুট আপনার দেখাইতে হবে না, এই জন্য আপনি কি এখানে সামটা করে কি আউটপুটটা দেখালেন, কই এই যে এখানে। ঠিক আছে, এখানে আউটপুট, এই জন্য আউটপুটটা লাগে, বুঝছো? যে আউটপুট হিসেবে তুমি কি যোগটা দেখাইলা, যোগফলটা দেখাইলা, এটাই। তাহলে কি ফার্স্টে প্রোগ্রামটা শুরু করা, ইনপুট হিসেবে এবিসি চলকের মান গ্রহণ, এরপর কি এবিসি চলকের মান যোগ করে সাম চলকে রাখি, সাম চলক, সাম একটা চলক, একটা বক্স হিসাবে চিন্তা করো। মনে করো এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এটার নাম হচ্ছে সাম, এটার নাম হচ্ছে কি সাম, সাম মানে কি যোগ করে না? তো এটার নাম হচ্ছে কি সাম, এটার নাম হচ্ছে সাম। এই সাম বক্সটার মধ্যে কি ভ্যালু থাকে, কোন ভ্যালু থাকে, যোগ করে যে ভ্যালুটা পাওয়া যায়। যেমন আমরা ওখানে কি ভ্যালু পাইছিলাম, 12, এই 12 মনে করো এই বক্সের মধ্যে আছে। তো আপনি যদি এই সামটা আউটপুট হিসেবে দেন, আপনি কি এই সামটা যদি আউটপুট হিসেবে দেন, তাইলে কি আপনি যোগফলটা পেয়ে যাচ্ছেন না? কারণ কারণ সাম বক্সের ভিতরে কি আছে, যোগফলটা আছে। তো এইটুকু মনে করো সাম একটা বক্স, এই বক্সটা আপনি কি করলেন, পরে প্রদর্শন করলেন, মানে কি এই বক্সটা আপনি দেখাই দিলেন, এই বক্সটা দেখালে কি আপনি যোগফলটা দেখাই ফেলেন, দেন কি আমার প্রোগ্রামটা শেষ করা। বুঝছো? আই হোপ ভালো মতোই বুঝছো। নেক্সট আমরা আরো যাই। এবার আসো ফ্লো চার্ট। এই যে আমরা অ্যালগোরিদম করছি, এটা কি একটু দেখা বেশি মনে হইতেছে না কি ভাই, লেখালেখি, তাই না? এই লেখালেখিটাকে যদি আমরা আরো ভিজুয়ালাইজ করতে পারতাম, চিত্র আকারে দেখতে পারতাম, তাহলে আমাদেরকে আরো আরো সুবিধা হইতো না প্রোগ্রামটা বোঝার জন্য, আরো প্রোগ্রামটা ভালো মতো আমরা দেখতে পারতাম না? ওইটার জন্যই হচ্ছে আমার ফ্লো চার্টটা আসে,
ওটার জন্য আমার কি ফ্লোচার্টটা আসে। ফ্লোচার্টটা মেনলি কি, যে যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে, মানে কি আপনি এখানে কয়েকটা চিহ্ন ব্যবহার করবেন, আপনি এখানে কি করবেন, কয়েকটা চিহ্ন ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়, তাকে ফ্লোচার্ট বলা হয়। মানে আপনি এখানে কি একটা চিত্র ব্যবহার করতেছেন, ওই চিত্রগুলা মানে একটা চিত্র ভিত্তিক পদ্ধতিতে মানে ভিজুয়ালাইজ করার মতো আপনি কি করতেছেন, একটা চিহ্নের সাহায্য নিয়ে কি ওই সমস্যাটাগুলো নির্দিষ্ট সমস্যার সমাধান করতেছেন। তার মানে কি আমরা এতক্ষণ যে এই জিনিসগুলো দেখছি, এই যে এই জিনিসগুলো যে এতক্ষণ দেখছি, ফ্লো চার্টের বাংলা কি ভাই আমি নিজেও জানি না। ফ্লো চার্টের বাংলা মানে ফ্লো চার্টই, মানে একটা চার্ট যেটা হচ্ছে ফ্লো করতেছে, ঠিক আছে, এটাই হচ্ছে এটা বাংলা। তুমি দেখো, এটা দেখলে বুঝো ফ্লো চার্ট মানেটা কি। তা আমরা এই যে এখানে লিখছি প্রোগ্রাম শুরু, প্রোগ্রামটা শুরু, তারপর কি প্রোগ্রামের ইনপুট হিসেবে এবিসি নেওয়া, এরপর হচ্ছে এবিসি চলকের মান যোগ করে সামের মধ্যে রাখা, ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন করা, এরপর হচ্ছে শেষ করা। এই যে আমি এগুলো দেখছি, এগুলো আমার কি জাস্ট এরকম ছিল না জিনিসটা যে আমরা খালি লেখালেখি করতেছি, এখানে কোনো ভিজুয়ালাইজেশন কিছু আছে, কোনো মনে করো আপনি কোনো চিত্র আকারে কিছু দেখতেছেন না, এই সবগুলোকে আমি যদি একটা চিত্র আকারে প্রকাশ করি তাহলে ওইটা হচ্ছে আমার কি ফ্লো চার্ট, ওইটা আমার কি ফ্লো চার্ট। তারা এখানে কি লাগছে, অ্যালগোরিদম চিত্রের উপর ফোর্স, এই যে এই লাইনটা কিন্তু মেইন, অ্যালগোরিদমের ফ্লো চিত্র রূপ হলো কি ফ্লো চার্ট, অ্যালগোরিদমের চিত্র রূপ হলো কি ফ্লো চার্ট। তার মানে অ্যালগোরিদমটাকে যদি আপনি চিত্র আকারে প্রকাশ করেন, ওইটার মানে হচ্ছে কি ফ্লো চার্ট। আর ফ্লো চার্টে এই যে এখানে লেখা চিহ্নগুলা, তাই না, তার মানে কি কিছু চিহ্নর ব্যবহার আছে না এখানে, এই যে চিহ্নগুলো যে এখানে লেখা, এই চিহ্নগুলো কি কি, এখানে কয়েকটা সাইন মানে কয়েকটা চিহ্ন ব্যবহার করা হয়। কি কি চিহ্ন? যেমন মনে করো হইতে পারে ওইটা ফার্স্টে মনে করো একটা ডিম্বক আকৃতির চিহ্ন হইতে পারে, ঠিক আছে, ডিম্বক আকৃতি এরকম চিহ্ন হইতে পারে, যেটা আসলে ডিম্বক আকৃতির বা আবার ক্যাপসুলের মতো লাগে, এটা একটা চিহ্ন হইতে পারে। এবার আর কি চিহ্ন আছে, এরপর মনে করো একটা এই বক্স থাকতে পারে, এরকম একটা স্কোয়ার থাকতে পারে, স্কোয়ার না মেনলি, হ্যাঁ স্কোয়ার থাকতে পারে। এরপর মনে করো আর কি থাকতে পারে, সামান্তরিক থাকতে পারে, কি থাকতে পারে, সামান্তরিক থাকতে পারে, মানে কি এরকম থাকবে, এরকম থাকতে পারে, সামান্তরিক থাকতে পারে, এটা তো সামান্তরিক না, এটাই সামান্তরিক, তাই না, তুমি সামান্তরিক না, হ্যাঁ তুমি সামান্তরিক, হ্যাঁ সামান্তরিক থাকতে পারে। আবার কি থাকতে পারে, সামান্তরিকের জায়গায় আবার একটা সার্কেল থাকতে পারে, গোল থাকতে পারে, এই চিহ্নগুলো আমরা দেখবো, এই চিহ্ন কোনটা কি বুঝাইতেছে আমরা এটাই দেখবো। এবার আর কি থাকতে পারে, মনে করেন যে আর হচ্ছে স্কোয়ার বক্স থাকতে পারে, মানে ডায়মন্ডের মতো বক্স থাকতে পারে। ডায়মন্ডটা মানে কি, এই যে এটা ডায়মন্ডের মতো হয়ে গেছে না, এই যে এই বক্স থাকতে পারে। এবার আর কি থাকতে পারে, টিক অ্যারো থাকতে পারে, মানে এই যে এদিকে ফ্লো বা এদিকে ফ্লো বা এদিকে ফ্লো, ঠিক আছে, এরকম অ্যারো থাকতে পারে। আরেকটা কি থাকতে পারে, আর কিছু আছে, আচ্ছা আর কিছু থাকতে আমরা পরে দেখবো, ঠিক আছে। তো এই যে এইসব চিহ্নগুলো হচ্ছে ফ্লো চার্টে ব্যবহার করা হয়, ঠিক আছে, এইসব চিহ্নগুলো কি ফ্লো চার্টে ইউজ করা হয়। এবার আমরা গেলাম পরের স্লাইডে যদি যাই, এই যে আমার এই প্রতীকগুলা, এই যে আমারগুলো কি প্রতীকগুলা, এই চিহ্নগুলা কি আমি কি বলে অ্যালগোরিদম ফ্লো চার্টের মধ্যে ইউজ করি। কোনটা কি বোঝাচ্ছে, এই প্রতীকটা মানে একটা কি, একটা হচ্ছে বক্স, একটা স্কোয়ার, স্কোয়ার না তো এটা, মানে আচ্ছা এটাই না একটা সামান্তরিক, এটা না একটা সামান্তরিক, মানে এটা হচ্ছে বাঁকা এরকম টাইপ, এটা হচ্ছে একটা আর এটারে তুমি আয়ত বলতে পারো, এটা আয়ত, সরি এটা সামান্তরিক, এটা হচ্ছে আয়ত, স্কোয়ার না, স্কোয়ার তো অন্য কিছু, স্কোয়ার তো এই যে এটার মধ্যে, এই যে এটার মধ্যে না ডায়মন্ডটা স্কোয়ার লাগতেছে, বাট এটা হচ্ছে একটা আয়ত, এই যে এই বাহু সমান, এই বাহু সমান, আর এটা হচ্ছে 90 ডিগ্রি সবগুলো, ঠিক আছে, এটা হচ্ছে আয়ত। তো এই যে এই আয়ত, এই চিহ্নটা দিয়ে কি বোঝায়, প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ, বা আপনি সহজে এটা বলতে পারেন না, এটা বলতে পারেন না সহজে, প্রসেস। প্রক্রিয়াকরণে কাজ কি রকম হবে তার নির্দেশের জন্য এই প্রতীক ব্যবহৃত হয়। প্রক্রিয়াকরণে কাজ কি রকম হবে, মানে আপনি একটা প্রসেস করতেছেন, ওই প্রসেসটা কিরকম হবে বা ওই প্রসেসটাতে কি হইতেছে, ওইটার জন্য কি এই জিনিসটা, এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটা কি, এই যে বাঁকা সামান্তরিক, এই সামান্তরিকটা কি, এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য। কিসের জন্য, ইনপুট এবং আউটপুট। আমরা কি আগে ইনপুট আউটপুট নিছি না, ওই যে দুইটা সংখ্যার যোগফল নিলাম না, ওটাকে ইনপুট আউটপুট নিলাম, ইনপুট নিলাম না, কি বলে তিনটা সংখ্যার যে যোগফল করলাম এর আগের অ্যালগোরিদমটাতে, ওটা কি করছিলাম, তিনটা ইনপুট নিছিলাম এ বি সি, তো ইনপুট নিতে এই চিহ্নটা ব্যবহার করা হয়। আবার কি আমরা আউটপুট কি দিছিলাম, এই যে একজন কোয়েশ্চেন করতেছিল আউটপুট কি, ঠিক আছে, আউটপুট কি করতেছিলাম, আউটপুট কি করতেছিলাম বলে, আউটপুট কি নিতে কি 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 বের করতেছিলাম, সামটা বের করছিলাম না, বলছিলাম না আমি যে যোগটা করতেছি এই যোগটা তো আপনাকে দেখাবো, এই যে সাম জিনিসটা, এই জিনিসটা তো আমি আউটপুট হিসেবে দিতেছি। তো ইনপুট এবং আউটপুটের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। শুরু বা শেষ, মানে ওই যে প্রোগ্রামের শুরুতে যা লেখে শুরু বা শেষ, এটার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটার আবার অনেক সময় ক্যাপসুলের মতো দেয়, ঠিক আছে, ক্যাপসুল দেখলে আবার ভয় পাওয়া যায় না, এই চিহ্নটা এমনি ইউজ করে, এমনে দেন হচ্ছে এই দিয়া দিল, এই যে এরকম ক্যাপসুল এটার মতো ইউজ করে, ঠিক আছে। ওই চিহ্নটা যে এটা যেই কথা, এটাও সেম কথাই।
মাঝে মাঝে এটা এরকম ক্যাপসুল আকারে লেখে। এটা দেন এইটা, এই যে ডায়মন্ড আকৃতির একটা শেপ, একটা স্কোয়ারকে লেখা যে আমরা বাঁকাই দিলাম, এই ডায়মন্ড আকৃতির শেপ, এটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত মানে কি? এই যে দেখো, এটি সর্বদা একটি প্রশ্ন করে থাকে যার দুটি সম্ভাব্য উত্তর হ্যাঁ বা না থাকে। যেমন আমি তোমার বললাম, তুমি ছেলে নাকি মেয়ে, তুমি কি হ্যাঁ বা না বলবা না? ছেলে হলে বলবা হ্যাঁ ছেলে, মেয়ে হলে বলবা, বা আমি তোমার বললাম তুমি কি ছেলে, তুমি ছেলে না মেয়ে না, আমি তোমাকে বললাম তুমি কি ছেলে, যদি তুমি ছেলে হও বলবা হ্যাঁ আমি ছেলে, যদি তুমি ছেলে না হও বলবা না আমি ছেলে না আমি মেয়ে। ঠিক আছে? এই যে এই জিনিসটা একটা সিদ্ধান্ত নিতেছো না? বা আমি তোমার জিজ্ঞেস করলাম যে তুমি কি আজকে ক্লাস করবা, তুমি কি বলতে পারো? হ্যাঁ করব। বা তুমি কি বলতে পারো? না করব না। এই যে এটা কি একটা সিদ্ধান্ত না? সিদ্ধান্ত নিতেছে না? তো এই যে এই সিদ্ধান্তগুলা যে বক্সের মাধ্যমে বা যেখানে বোঝানো হয়, ওইটা হচ্ছে কি আমাদের এইটা। এটার আমাদের ইউজ আজকে নাই, আমাদের কালকের ক্লাসে দেখবো, এটা মানে পরের ক্লাসে হচ্ছে এটার ইউজ হবে। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সটে যদি আমরা যাই, এই যা, এই যে এই সার্কেলটা, সার্কেলটা মানে কি বোঝায়? সার্কেলটা মানে সংযোগ বোঝায়। সার্কেলটা মানে কি বোঝায়? সার্কেলটা মানে সংযোগ বোঝায়। মানে আপনি যদি কোনো দুইটা প্রসেস বা কোনো দুইটা কাজ একসাথে যুক্ত করে দেন, কানেক্ট করে দেন, ওইটাই হচ্ছে কি এই চিহ্নটা। এটা এত বড় দিছে না, অনেক প্রোগ্রামে অনেক ছোটও দিতে পারে। তো এই জিনিসটা মেনলি কি, এই জিনিসটা হচ্ছে কানেক্ট। এটা মানে কি কানেক্ট করা, সংযোগ। তো এটা তুমি কি লিখতে পারো? কানেক্ট, কানেক্ট লিখতে পারো। এটা মানে হচ্ছে কানেক্ট করা বা কি সংযোগ করা। ঠিক আছে? তো এটা গেল কানেক্ট বা সংযোগ। দেন আসে কি প্রবাহ দিক। কি আসলো? প্রবাহ দিক। প্রবাহ দিক মানে কি কোন দিকে ফ্লো হইতেছে। এটা কি ফ্লো চার্ট না? মানে একটা জায়গায় তো ফ্লো হবে, একটা জায়গায় তো প্রবাহ হবে। এই যে ফ্লো চার্টটা ফ্লো হইতেছে, এটা কোন দিকে হইতেছে? এটা নিচের দিকে হইতেছে নাকি উপরের দিকে হইতেছে নাকি এই সাইডে নাকি এই সাইডে? এটা বোঝানোর জন্য হচ্ছে কি আপনার এগুলা ব্যবহার করে। নিচের দুইটা লাগে না, নিচের দুইটা আসলে আপনার এই অ্যালগরিদমে লাগবেও না, মানে ফ্লো চার্টে লাগবে না। এটা জানার জন্য জানা আর কি, কারণ বইয়ে দেওয়া আছে। এটা কি সাব রুটিন, এটা মানে কি আপনার আপাতত বোঝার কোনো দরকার নেই। এটা মানে হচ্ছে বর্ণনা বা টাকা। টাকা না, এটা মানে টিকা হবে। এই টাকা লেখছে এগুলি, এটা টাকা হবে না, টিকা টিকা টিকা। এই যে এই যে টিকা, এখানে টিকা ঠিকই লেখছে, এটা টিকা হবে। ঠিক আছে? টাকা লেখছে বলে না, এই সাদা কালি দিয়ে 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 দিতে চলে। ঠিক আছে? এটা মানে কি, এটা টিকা। ঠিক আছে? তো টিকা মানে কি, বর্ণনা বা টিকা মানে কি, মনে করেন আপনি অনেক প্রোগ্রাম করছেন, প্রোগ্রামের এখানে অনেক জায়গায় এটা বলা মানে কমেন্ট দিতে পারেন না? কমেন্ট, কমেন্ট মানে কি আপনি এখানে লেখা দিলেন যে, বা এখানে বলে দিলেন যে এই জায়গায় যোগ করা হয়েছে। এই যে এগুলাই হচ্ছে কি বর্ণনা বা টিকা। তো এই দুইটা আপাতত আপনাদের লাগবে না। আপনাদের কি বলে, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, নাহলে আমি কেন আপনাদেরকে বলতেছি এই চিহ্নগুলো দিয়ে তো আমাদের ফ্লোচার্ট হবে। এই যে সামনে আসতেছে ফ্লোচার্ট দেখেন। ঠিক আছে? তো এগুলা মনে রাখা লাগবে অবশ্যই। নেক্সট আমরা যদি যাই, এটা এটার পর, হ্যাঁ পরে দাঁড়াও একটু পানি খেয়ে নিই। আচ্ছা, এরপরে স্লাইড, স্লাইড। এই যে এইগুলাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। কোনগুলা? এই যে দেখেন, আমি কি এই অ্যালগোরিদমটা পড়ে আসছি না, তিনটা সংখ্যা যোগ যোগ করার অ্যালগোরিদম। এইটা হচ্ছে আমার কি মেইনলি ফ্লো চার্টটা। এই যে এই জিনিসটা কি, আমি এখানে এই যে এই জিনিসটা যেটা লিখছি, এটাই হচ্ছে আমার কি ফ্লো চার্টটা। এটাতে আমার কি, আমি এটা দেখে কি বুঝতে পারতেছি কিছু? আমি কিন্তু অবশ্যই বুঝতে পারতেছি। আমি যদি ক্লাসটা ভালো মতো করে থাকি, আমি অবশ্যই এটা দেখে বুঝতে পারবো। কি বুঝতে পারবো? আমার এখানে যেটা এখানে লেখার মধ্যে বোঝানো হয়েছে, যেটা লেখে লেখে আমি লিখছি বুঝাইছি, ওইটাই কিন্তু এখানে একটা চিত্র আকারে দেওয়া আছে। কিভাবে চিত্র আকারে দেওয়া আছে? প্রথমে আমার এই প্রোগ্রামটা একটা সংখ্যা, মানে প্রোগ্রামটা স্টার্ট হইতেছে, প্রোগ্রামটা স্টার্ট হইলো, প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। স্টার্ট হওয়ার পরে আমার কি ইনপুট নিতেছে। কি ইনপুট নিতেছে? এ, বি, সি। তিনটা সংখ্যা ইনপুট নিতেছে, এ বি সি। ইনপুট নেওয়ার পর আমার কি করতেছে? যোগ করতেছে, সাম করতেছে, এ প্লাস বি প্লাস সি। এই এই জিনিসটা লেখা মানে কি, এখানে একটা প্রসেস হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অ্যান্ড এই যোগফলটা কি সামের মধ্যে স্টোর হইতেছে। এই যে সমান সমান দিয়ে তো এটাই বুঝান, তাই না? সমান সমান দিয়ে তো এটাই বুঝান। এটা মানে কি এই সামটা, এই যোগফলটা কি, এই মানে এই সামের মধ্যে এই তিনটা সংখ্যার যোগফল কি এই সামের মধ্যে স্টোর হইতেছে, এই সামের মধ্যে স্টোর হইতেছে। এরপর আমার কি হইতেছে? সামের মধ্যে স্টোর হইলো। সামের মধ্যে স্টোর হয়ে কি আমি এখন সামটা দেখাবো, তার মানে কি প্রিন্ট করে দিব সামটা। সামটা কি করে দিব? প্রিন্ট করে দিব। এই যে সামটা আমি প্রিন্ট করে দিলাম, এরপর আমি কি প্রোগ্রামটা কি বলে এন্ড করলাম। আমি প্রোগ্রামটা কি করলাম? এন্ড করলাম। আমি প্রোগ্রামটা কি করলাম? এন্ড করলাম। এইটাই হচ্ছে আমার কি প্রোগ্রামের ধাপগুলা। ঠিক আছে? আচ্ছা, আসো তোমরা আবারও, আমি কিন্তু বলছিলাম যে কমেন্টে এত কথাবার্তা না বলতে, তোমরা সুন্দর মতো কি কি বলে
ক্লাসটা করো, ঠিক আছে? এটা তো এটা আমি কি বুঝছি এই ফ্লোচার্টটা। দেখো এখন এই ফ্লোচার্টটার মধ্যে আমি যে বলছিলাম এই যে আমি কোনো কিছু একটা স্টার্ট করতেছি, স্টার্টের জন্য বলছিলাম না এই ইয়েটা ব্যবহার করা হয়, ওভেল শেপটা, মানে কি ডিম্বাকার শেপটা। এরপর কি বলছিলাম, ইনপুট বা আউটপুট, ইনপুট বা আউটপুট, এটা হচ্ছে ইনপুট না দিতেছে, এখানে হচ্ছে আউটপুট দিতেছে, ওটার জন্য কি এই সামান্তরিক চিহ্নটা ব্যবহৃত হয়, সামান্তরিক চিত্রতে কি ব্যবহৃত হয়। আর কোনো কিছু একটা প্রসেস হইলে, মানে যোগ হইতেছে বা বিয়োগ হইতেছে বা গুণ হইতেছে বা ভাগ হইতেছে, এই প্রসেস হইলে আমার কি এই সাম এই জিনিসটা ব্যবহার হয়। কারণ কি এই লাইনটাতে আমার কি হচ্ছে, এই লাইনটাতে আমার কিছু একটা প্রসেস হচ্ছে, ঠিক আছে? তো ইনপুট আর আউটপুটের জন্য এই দুইটা চিহ্ন, সামের এই সাম মানে হচ্ছে প্রসেসের জন্য কি এই চিহ্নটা, এই চিহ্নটা মানে কি একটা আয়তাকার শেপ, একটা কি আয়তাকার শেপ। তার মানে আমি যদি কোনো কিছু বলি যে আমি হচ্ছে কি বলে, প্রোগ্রামটা আমি যখন শুরু করব, প্রোগ্রামটা আমি যখন শুরু করব, তখন ওই শুরু করার জন্য, ওই জিনিসটা লেখার জন্য আমার কি করতে হবে, আমার ডিম্বাকার শেপটা ব্যবহার করা লাগবে, আমার কি এই শেপটা ব্যবহার করা লাগবে। আমি যদি প্রোগ্রামের কোনো জায়গায় কোনো কিছু ইনপুট নেই, কোনো কিছু কি ইনপুট নেই, কোনো কিছু ইনপুট নেই, অথবা আমি আউটপুট বের করি, ইনপুট নেই অথবা আউটপুট বের করি, আমি কি বললাম, ইনপুট নেই অথবা আউটপুট বের করি, তাহলে ইনপুট যদি নেই অথবা আউটপুট বের করি, তাহলে আমার কি, আমার হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করা লাগবে। এটা কি সোজা হয় না? ঠিক আছে, আমার এই চিহ্নটা ব্যবহার মানে কি একটা সামান্তরিক ব্যবহার করতে হবে। এখন আমি যদি কোনো কিছু প্রসেস করি, কোনো কিছু কি করি, প্রসেস করি, বা মনে করো যোগ করতেছি, বিয়োগ করতেছি, বা মনে করো কোনো কিছু কোনো সংখ্যার ভিতরে কোনো কিছু প্রবেশ করাইতেছি, তখন আমার কি, আমার এই কি বলে সামান্তরিক শেপটা ইউজ করতে হবে, সামান্তরিক শেপটা ইউজ করতে হবে, এটা ইউজ হবে। এরপর আমি যদি কোনো কিছু আউটপুট দিই, তাহলে তো বললাম এটাই, এই তিনটেই মেইনলি মেইন জিনিস। আর আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, তখন কি ওই জিনিসটা সিদ্ধান্ত নিলে, আর এখানে তো এই তিনটাই ব্যবহার করেছে, তাই না, আর তো কিছু লাগে না। এগুলো হচ্ছে আমার ভালো মতো বুঝতে হবে। এই যে কিছুক্ষণ আগে যে বলতেছিলে এগুলো লাগবে নাকি, ইনপুট কি, ইনপুট আর প্রিন্ট সাম কি, হ্যাঁ আউটপুট তো প্রিন্ট সাম এই জিনিসটাই না, প্রিন্ট করাটাই তো হচ্ছে আউটপুট, প্রিন্ট করাটা আমি তো আউটপুট করতেছি, প্রিন্ট মানে প্রিন্ট করাইতেছি। প্রিন্ট করানো মানে কি, কিছু একটা প্রিন্ট করানো মানে কি কিছু একটা লেখা, কিছু একটা লেখা। তো আমি তো সামটাই দেখাইতে চাইছিলাম, এটাই মানে হচ্ছে প্রিন্ট করতেছি সামটা, ঠিক আছে? তো আমার এই যে কিছুক্ষণ আগে যে বলতেছিলে এগুলোকে আমাদের মনে রাখা লাগবে, এই যে এই জন্য আপনার মনে রাখা লাগবে, কারণ আপনার যদি ফ্লোচার্ট দেয় যে আপনি এই অ্যালগোরিদমটার ফ্লোচার্ট আঁকেন, বা আপনার যদি বলে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লেখেন, তখন কিন্তু তখন লিখতে হবে। আর আমি কিন্তু বলছি ঘর কোশ্চেনে কিন্তু এগুলো আসে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যদি যাই, তো এটা বুঝছো, বুঝলে আশা করি। এটা এটা হচ্ছে এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা অ্যালগোরিদম, ফ্লোচার্ট, ঠিক আছে? আচ্ছা, আর বেশিক্ষণ নাই, বেশিক্ষণ লাগবে না, আসো শেষ করে ফেলি। তো এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা আর ফ্লোচার্টটা, তো আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের অলরেডি একটা একটা ইয়ে করছি, একটা প্রোগ্রাম করছি। বাট এটার মধ্যে কি অন্য সূত্র ইউজ করা হয়েছে না, অন্য সূত্র, অন্য সূত্র ইউজ করা হয়েছে। এই এটা ভুল লেখছে, এটা আর যোগ আর গুণ হবে না, এটা তো পাই আর স্কোয়ার, মানে হচ্ছে আর যোগ হবে। আমরা প্রোগ্রামার, আমরা সরি টাইপিস্টকে একটু ক্ষমা সম্পূর্ণ দৃষ্টিতে দেখি, এখানে যোগ হবে না, কারণ আমাদের কি আমরা জানি না ক্ষেত্রফলের কি বলে, ক্ষেত্রফলের সূত্র কি, কিসের, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি না, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফলটা তো করছি। এখন এইটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটাতে কি হয়, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এখানে হবে পাই ইন্টু আর, ইন্টু আর, এই স্টার চিহ্ন দেওয়া মানে কিন্তু গুণ দেওয়া। আর প্রোগ্রামের ভাষায় স্টার মানে হচ্ছে গুণ, প্রোগ্রামের ভাষায় কি মানে গুণ, স্টার মানে গুণ। ওখানে কিন্তু এক্স মানে কোনো গুণ না, এক্স কিন্তু একটা ভেরিয়েবল, স্টার মানে গুণ, ঠিক আছে? তো এটা হচ্ছে পাই আর স্কোয়ার, এখানেও কি হবে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে কি, আর দুইটা আর গুণ করা না, এটাই। কারণ আপনি প্রোগ্রামে চাইলেই আর স্কোয়ার এটা লিখতে পারবেন না, কারণ আপনি দেখেন তো আপনার কিবোর্ডে, মোবাইলের কিবোর্ডে থাকতে পারে, বাট পিসির কিবোর্ডে দেখেন তো, পিসির এই যে কিবোর্ড আছে, এই যে পিসির কিবোর্ডটা, ঠিক আছে, দেখেন তো, দেখতে পারেন এই কিবোর্ডটা, এটার মধ্যে কিন্তু আপনি যতই খুঁজেন না কেন কি, আপনি পাই আর স্কোয়ারটা পাবেন না। আপনি আর লিখতে পারবেন, পাই লিখতে মানে পাই অত লিখতে পারবেন, পায়ের মানটা আমার দিতে হবে, বাট আর স্কোয়ার কিন্তু লিখতে পারবেন, বা টু স্কোয়ার লিখতে পারবেন না, থ্রি স্কোয়ার লিখতে পারবেন না। আপনার কি করতে হবে, আর দুইবার লিখতে হবে। আর কিউব মানে কি, আর তিনবার লেখা, আর কিউব মানে কি আর তিনবার লেখা, আর স্কোয়ার মানে কি আর 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 দুইবার লেখা। তো এই জন্য আমার কি এইভাবে জিনিসটা লেখা হয়েছে, গেল। তা আমি কি বলছি, আমি কিন্তু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, কারণ আমার তো মেনলি সূত্র জানা লাগবে। আমি যদি এই প্রোগ্রামটা করতে চাই, আমার তো সূত্র জানা লাগবে। আমি এর আগের বার যেমন ত্রিভুজের ক্ষেত্রফল বাই করছিলাম, আমি কি সূত্রটা জানতাম না, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। এখানে আমার সেম কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা লাগবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা বা এরিয়ার, বৃত্তের এরিয়ার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার।
আর পাই আর স্কোয়ার লেখা যে কথা, পাই ইন্টু বা মনে করেন গুণ, গুণ চিহ্ন আমি কি বলছি, এখন থেকে প্রোগ্রাম করলে সবসময় মনে রাখবেন স্টার মানে গুণ, ইন্টু আর, ইন্টু আর, এইটা লেখা মানে এই বাম পাশেরটা লেখা আর সমান সমান আমি যেটা লিখলাম এটা লেখা, এই দুইটা কি একই কথা না? পাই আর স্কোয়ার লেখা যে কথা, পাই আর ইন্টু আর লেখা কি একই কথা না? এখানে এটাই বলছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, কি করব, ফার্স্টে প্রোগ্রামটা শুরু করব, ওই যে স্টার্ট। আর কি বলছি, স্টার্টের জন্য বা ইন মানে স্টার্ট বা এন্ডের জন্য কি এই ইয়েগুলো নিতে, কি বলে এই বা এই বক্সগুলো ইউজ করতে, এই চিহ্ন এই ইয়েগুলো প্রতীকগুলো ইউজ করতে। এরপর কি ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান গ্রহণ করি, কারণ পাই এর মান কি চেঞ্জ হয়, পাই একটা কনস্ট্যান্ট না, পাই একটা কি কনস্ট্যান্ট না, পাই কি হচ্ছে কনস্ট্যান্ট, এটার মান কত 3.14 না, 3.14, 3.1416, বাট কি 3.14 আমরা লিখতে পারি না, 3.14। তা আমরা কি করব, ইনপুট হিসেবে জাস্ট আর এর মান নিব। আপনারা কিন্তু ভুলেও এটা ভাববেন না, কারণ ভাই আপনি কি পাই ইনপুট দিবেন, পায়ের মানটা কি নির্দিষ্ট না, তো এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু, পাই কিন্তু একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, পাই হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, পাই হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু। তো এই যে পাই যে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমি এটা কি ইউজার থেকে ইনপুট নিব বা এটা কি চেঞ্জ হবে না, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা আমি কি করব, এটা আমি নির্দিষ্ট করে দিব, এটা কনস্ট্যান্ট করে দিব। তো এই জন্য আমি ইউজার থেকে কি নিব, খালি ব্যাসার্ধটা নিব, আরটা নিব। তো এই যে আমি ব্যাসার্ধটা যে নিলাম, আর যে নিলাম, এটা আমি কি করলাম, ইনপুট হিসেবে নিলাম। আমি কি বলছি, ইনপুট বা আউটপুটের জন্য আমি কি সামান্তরিকের মতো এই বাক্সটা ইউজ করব। তো ভাইয়া কিন্তু একদম একসাথে প্রতীকগুলো বুঝে দিতেছি। ফার্স্টে স্টার্ট করলাম, স্টার্টের জন্য আমার কি এই গোলাকার ডিম্বাকার বক্সটা, এবার সামান্তরিকের বক্সটা কি ওই যে তোমাদের রেদন ব্যবহার স্প্রে করতেছে, এই বাইরে কিন্তু দেখা যেতেছে স্ক্রিনের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, তো এরপর কি এই কি বলে ইনপুটের জন্য কি সামান্তরিকের মতো বক্সটা। আর এখানে এই যে সাম ইজ ইকুয়াল টু এ, এখানে আবার সাম লেখছে কেন, এটাও মনে ভুল লেখছে, এখানে সাম হবে না, এটা তো এরিয়া হবে। এটা কি হবে, এরিয়া হবে এই জায়গায়। দাঁড়াও, আমরা তো এখানে সাম বের করতেছি না, আমরা কি বের করতেছি, আমরা এরিয়া বের করতেছি। এই যে এখানে কিন্তু ও কিন্তু মানে টাইপিস্ট এখানে ঠিক এরিয়া লেখছে, বাট এখানে ভুলে সাম লেখা ফেলছে আর কি। আর একটু ছোট হয়ে নেই এই জায়গায়, বেশি ছোট হয়ে গেছে। এরিয়া হবে, ঠিক আছে, এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো এই যে এরিয়া ভাই, এরিয়া যে আমি বাইর করতেছি, এটা একটা প্রসেস না, এটা কি একটা প্রসেস না? এই জন্য আমার কি এই ইয়ে বক্সটাতে হয়েছে, আয়তকার বক্সটাতে হয়েছে এরিয়াটা, ঠিক আছে, এই প্রসেসটা হয়েছে আয়তকার বক্সে। এবং এই যে প্রিন্ট আর আউটপুট, মানে প্রিন্ট মানে তো আউটপুট তাই না, তো ইনপুট আর আউটপুট এটার জন্য আমি কি বলছিলাম না সামান্তরিকের মতো বক্স, এই জন্য কি এইটাতে ইউজ করেছে এই বক্সটা, প্রসেসের মধ্যে ইউজ করেছে এই বক্সটা, আর আউটপুটের মধ্যে কি এই বক্সটা, আবার ইয়ে কি বলে প্রোগ্রামটা যখন শেষ হবে তখন হচ্ছে এই বক্সটা। তো এই জিনিসগুলো বুঝছো কোন সময় কোন বক্সটা ইউজ হয়, এখানে এটাই জাস্ট কি ফার্স্টে প্রোগ্রামটা শুরু করা, ইনপুট হিসেবে ব্যাসার্ধ আর এর মান গ্রহণ করা, এর পাইয়ের মান 3.14 নির্দিষ্ট করি, কারণ আমি কিন্তু বলছি পায়ের মানটা কিন্তু কনস্ট্যান্ট, পায়ের মান কি প্রতিদিন চেঞ্জ হতেছে, আপনি চেঞ্জ করতে পারেন না, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই জন্য আমি কি 3.14 এই মানটা নির্দিষ্ট করছি। এরপর ধাপ 3 আমার কাছে কি, এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর ইন্টু আর ব্যবহার করে এরিয়ার মান বের করা। কারণ কি ভাইয়া কি বলছি, প্রোগ্রামে কিন্তু ডাইরেক্ট আর স্কোয়ার লেখা যায় না, এটা কোনো ওয়ে নাই আর স্কোয়ার লেখার। আপনার যদি আর স্কোয়ার লিখতে হয় আর কে 2 বার গুণ করতে হবে, আপনার যদি আর কিউব লিখতে হয় আপনার আর কে 3 বার গুণ করতে হবে, তাহলে কি আর কিউব হয়ে যায় না, এটাই। ঠিক আছে, এরপর কি করছি, ফলাফল হিসেবে এরিয়ার মান প্রদর্শন করছি, কারণ কি আমার এই যে এরিয়া বক্সটা, এই যে এরিয়া বক্সটা, এই এরিয়া বক্সটার মধ্যে কি এই এই মানটা স্টোর করা না, এরিয়া বক্সটার মধ্যে তো মানটা স্টোর করা। আর আচ্ছা আমি যে এখানে এরিয়া লিখছি, এখানে যেটা লিখছে ওইটাই লিখতে হবে, আমি এখানে বড় এরিয়া লিখতে পারবো না, ঠিক আছে, মানে বড় হাতের ইয়া দিয়ে এরিয়া লিখলে হবে না, এটা যেহেতু এখানে এই মানে এটা হচ্ছে এই যে প্রোগ্রামিং করার টাইমে বুঝবেন যে এখানে যদি আপনি বড় হাতের এ দিয়ে এরিয়া লেখেন আর এখানে যদি ছোট হাতের এ দিয়ে এরিয়া লেখেন তাহলে কিন্তু হবে না। আপনি এখানে ছোট হাতের এ দিয়ে এরিয়া লেখছেন, এর মানে আপনার এখানেও কি ছোট হাতের এ দিয়ে কি এরিয়া লিখতে হবে। তাহলে এখানে আমার কি হবে, এখন এখানে এই এরিয়া, ঠিক আছে, এই এরিয়ার মধ্যে কি আমার এই মানটা স্টোর হবে কি পাই ইন্টু আর মানে পাই আর স্কোয়ার, এই মানটা আমি লাস্টে কি আউটপুট হিসেবে দেখাবো। এরপর আমি কি প্রোগ্রামটা শেষ করব। তো বুঝছো, ক্লিয়ার?
আই উইশ কোনো সমস্যা হবে না, সরি আই উইশ বলে আই হোপ কোনো সমস্যা হবে না। এরপর কি আমি এটা ভালো মতো বুঝতে পারবা। তো আমরা যদি এখন নেক্সট প্রোগ্রামটা দেখি, এটা এটা আমার আর আপনাকে বলার মতো কিছুই নাই। এটা আমরা একটু আগে যে অ্যালগোরিদমটা করেছি সেই অ্যালগোরিদমটারই প্রোগ্রাম, সেই অ্যালগোরিদমটারই কি মানে ফ্লো চার্টটা। জাস্ট কি আমরা করছিলাম অ্যালগোরিদমটা, এটা হচ্ছে কি ফ্লো চার্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিভাবে? এই যে শেষ শেষ আর একটা 2টা স্লাইড আছে, আর 2টা স্লাইড হলে শেষ, চিল, এত প্যারা নিও না, শেষ হয়ে যাবে এখনই। আর 5 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট 10 মিনিট, ঠিক আছে, আর 10 মিনিটে শেষ। আচ্ছা, তো কি বললাম, এটার আপনার আর বোঝানোর কিছু নাই, আপনি জাস্ট হচ্ছে এই স্লাইডটা মানে একবার দেখবেন তাহলে বুঝবেন। একটা জিনিসই বুঝার আছে কি, স্টার্টের মধ্যে এই বক্সটা ইউজ হবে, কোনো কিছু একটা ইনপুট নিতেছেন, কোনো কিছু একটা কি আউটপুট নিতেছেন, এটার জন্য এই বক্সটা ইউজ হবে। সাম, এখানে আবার সাম লেখছে কেন সে, এখানে একটা সমস্যা হয়েছে, দাঁড়াও, সাম হবে না, এটাও এরিয়া হবে। এখানে আবার দেখো, এই যে এই জায়গায় নিচে কি প্রিন্ট এরিয়া লেখা না, প্রিন্ট এরিয়ার এ কি বড় হাতের না, তাই আমি কিন্তু এখানে এ বড় হাতে দিব, ছোট হাতে দিব না। মানে আমার নিচে যেটা দিব, নিচে যেটা ইউজ করবো উপরে এটা ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করলে হবে না। এখানে কি হবে, এরিয়া, ঠিক আছে। এই এরিয়া ভেরিয়েবলটার ভিতরে এই জিনিসটা আমি স্টোর করব, এরপর কি আমি এটা আউটপুট করব, আউটপুট করে কি আমি প্রোগ্রামটা শেষ করব। আর আরেকটা জিনিস, এই হাফ, এই হাফটা কি আপনি প্রোগ্রামে হাফ হিসেবে লিখতে পারবেন? কিবোর্ডে আপনি হাফ লিখতে পারেন নাকি আমাকে বলেন তো? আপনি লিখতে পারেন না। হাফটার জায়গায় কি আপনি 0.5 লিখতে পারেন? বা হাফ লিখতে হলে আমার কি মেনলি 1/2 এইভাবে লিখতে হয় প্রোগ্রামে, ঠিক আছে। এটা আমরা যখন কোড করব তখন আমরা বুঝে যাব, ঠিক আছে। গেল, তো এটা আপনি জাস্ট একবার দেখবেন তাহলে বুঝবেন। নেক্সট আমরা যদি যাই, এটা এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট অ্যালগোরিদম। এরপরে জাস্ট এই এরপরে জাস্ট হচ্ছে আমার কি ইয়েটা, দেন আমার শেষ। এই যে এই জিনিসটা কি মেনলি কোত্থেকে আসছে আমাকে একটু বলেন। আপনারা কি সেলসিয়াস টু ফারেনহাইট বা ফারেনহাইট টু সেলসিয়াস ওইটার আদর্শ সমীকরণটা জানেন? ওই সমীকরণটা কিন্তু জানা লাগবে এই প্রোগ্রামটা পারার জন্য। কারণ প্রত্যেকটা প্রোগ্রামকে মানে এই প্রোগ্রামটাগুলোকে আপনি একটা অঙ্কের সমস্যার সমাধান বলতে পারেন না। এই জিনিসটা হচ্ছে একটা অঙ্কের সমাধান। এটার মধ্যে তাহলে কি এক্সামে কোশ্চেন আসবে কিভাবে, আপনারা বলে দিতে পারে যে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো। আর এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কি অনেক ইম্পর্টেন্ট। আমি 3টা স্টার দিয়ে দিলাম, কারণ এটা দেখবেন কোনো একটা বোর্ডে দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর আমি যদি আপনাকে একটু দেখাই, ধরুন এখানে যদি আমি আপনাকে একটু দেখাই, এই যে, ঠিক আছে, এই ছবিটা, এটা যদি আপনি একটু দেখেন, খেয়াল করেন, এটা আচ্ছা যে মনে আসলে সমস্যা নেই, আমরা জাস্ট বুঝলে হয়েছে। এটা এইখানে এই যে এই সমীকরণটা, এটা কি আপনি ম্যাথে পড়ছেন না? ম্যাথে না পড়েন, আপনি ফিজিক্সে পড়ছেন না? ফিজিক্সে আপনি কি পড়ছেন? c/5 ইজ ইকুয়াল টু f-32/9 ইজ ইকুয়াল টু k-23 2713.15। বাট আমরা কি আসলে কিন্তু ফিজিক্সে এই 15টা নেই না, 273ই ধরে নেই। ইজ ইকুয়াল টু এইটা কিন্তু সে কি, এটা জাস্ট এটা হচ্ছে নিজের একটা তাপমাত্রা বানাই নিছে আর কি, মানে নিজের আরেকটা মনে করো যে কি বলে কি জানি, এগুলো একক না, একটা একক বানাই নিছে। তো এটা আমাদের আপাতত দেখার দরকার নেই, এটা আমরা দেখবো না, এটা বাদ। বাট এই দুইটা কি আপনি বুঝছেন না? এই 3টা, এই সমীকরণটা তো করছেন। এই সমীকরণটা থেকে আপনি কি করতে পারেন, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে পারেন, ফারেনহাইট থেকে কি কেলভিনে নিতে পারেন। এটা কি ফিজিক্সের 5 মিনিট, 5 মিনিট শেষ, ঠিক আছে। তো এইটা আপনি কি ফিজিক্সের সূত্র, এটা কিন্তু আপনি করছেন। এই সূত্রটা ইউজ করে কি আমার ওই প্রোগ্রামটা করতে হবে না? কারণ এই যে c/5 f-32 বাই এটা কি যে এরকম ছিল না, যে কি বলে যেই এককটা আছে ওই এককটা, এরপর কি মাইনাস ওইটার নিম্ন তাপমাত্রা, এরপর কি নিম্ন তাপমাত্রা বাই কি বলে উচ্চ তাপমাত্রা, এমন কিছু একটা আসছিল মনে, আমি ভুলে গেছি, বহুদিন আগে পড়ছিলাম এটা, ঠিক আছে। এই এই সূত্রটা তো জানেন, c/5 f-32/9 k-273/5 ইজ ইকুয়াল টু এটা এটা। এই জিনিসটা হ্যাঁ এখানেও ফিজিক্স, আরে ফিজিক্স ম্যাথ সব আছে প্রোগ্রামে, কি বলো ভাইয়া, যে সিএসসি পড়তাছি, তোমার কি মনে হয় এটার মধ্যে ফিজিক্স কোর্স নাই? এটা আছে তো, এটা তো আমার এই যে এই সমীকরণটা c/5 ইজ ইকুয়াল টু f-32/9, এটা আপনি এই সমীকরণটা থেকে কি আপনি সেলসিয়াসের মান নিতে পারেন না? কারণ আপনার কি এই স্লাইডে কি লাগবে, এই স্লাইডে কি আপনি তাপমাত্রাটা সেন্টিগ্রেড মানে সেলসিয়াস থেকে আপনি কি করতে চাইতেছেন, সেলসিয়াস থেকে
আপনি কি ফারেনহাইটে রূপান্তর করতে চাইতেছেন, সেলসিয়াস থেকে কিসে রূপান্তর করতে চাইতেছেন, ফারেনহাইটে। তাহলে আমার কি সি দেওয়া আছে, এফ এ নিতে হবে। তা আমি কি এই জন্য পুরাটার ওই পাশে পাঠিয়ে দিতে পারি না? আমি তাহলে কি সেলসিয়াস থেকে ওখানে দিলে কি 5 এর ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে কি এটা এমন হিসাব পড়ে না, সি ইজ ইকুয়াল টু 9 কি বলে 5 ইন্টু এফ মাইনাস 32/9, এটা আসে না? তো এই যে দেখো এখানে যে এটা লেখছে, এটা কিন্তু এই সূত্রটা এখান থেকে আসছে, 9 + c/5 + 32। এখন এটা কিভাবে, আচ্ছা এখানে তো সরি, সেলসিয়াস থেকে ফারেনহাইট নাকি ফারেনহাইট থেকে সেলসিয়াস? হ্যাঁ সেলসিয়াসের মান দেওয়া আছে, আমি তো ফারেনহাইটে নিব, সেলসিয়াসের তাপমাত্রা দেওয়া আছে। আচ্ছা এফ আমার বাই করতে হবে, আমি এফ কে ফ্রি করব, এটাকে না, ঠিক আছে আমি এফ কে ফ্রি করব। এফ রে ফ্রি করলে আমি এটা আপনি লিখতে পারি না যে কি এফ মাইনাস 32, 9টার আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি 9/5 ইন্টু সি, এই লাইন থেকে আমি এই লাইন লিখতে পারি না, লিখতে পারি। এরপর আমি কি এফ মাইনাস 32 থেকে এফ রে আবার ওই পাশে পাঠিয়ে দিলাম, মানে কি হলো 9/5c প্লাস 32, কারণ এখানে মাইনাস ছিল, এখানে কি হয়ে গেল প্লাস, +32, এটা হইলো না? এখন 9/5c প্লাস 32, এটার আমি কি আরও ভাইঙ্গা লিখতে পারি, এই যে এখানে যেমন লেখছে 9 + c/5 + 32, এটা কি ভুল লেখছে নাকি না ঠিকই লেখছে? এটা যদি লসাগু নাও 32, ওইখানে তো একটা 5 আসার কথা। এই আমি কি ইকুয়েশন ভুল লেখছি নাকি? এই কমার্সের হলে তুমি কেমনে বুঝবা, ও এই যে 9 আছে, তো এই 9 তো আমি ভুলে গেছি, সরি 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 9 তো ভুলে গেছি। এই তুমি কমার্সের হলে কেমনে বলবো, ভাইয়া তো দেখাই দিতেছি চিল। কমার্সের হলে সমস্যা কই, এরকম না যে তোমার সায়েন্সের সব ইকুয়েশন লাগবে, কয়েকটা ইকুয়েশনই লাগবে। এই যে 9 আছে তো, c/5 f - 32/9, আর হচ্ছে কি এটা তো, এখানে আমি এটা ভুল লিখছি, f - 32/9, এই যে 9 তো আছে, আমি তো 9 রে ভুলে গেছি। হুম, তাহলে c/5 f - 32/9, এটার আমি কি 9 যদি আমি এই পাশে নেই, তাহলে কি 9/5c ইজ ইকুয়াল টু f - 32, এটাই তো হয়। এটার আমি যদি এই পাশে নেই, আর এখানে ওরা এটা কি লেখছে, ওরা লেখছে এটাতে 9 প্লাস c/5, না এটা ভুল লেখছে, এখানে প্লাস হবে না, এই জন্যই তো বলি এটা মিলে না, এটা প্লাস হবে না। আরে টাইপার রে, টাইপিস্ট একটাতেও যোগ গুণ দেয় নেই, এটা হবে, এটা ইনটু হবে, এটা ইনটু হবে। দাঁড়া ভাই এটা একবার চেক করে নিই, ভাইকে ঠিকঠাক দিয়েছি নাকি। তোমার রেদন ভাইয়ের আবার ক্লাস শুরু হয়ে যাবে, এই জন্য রেদন ভাই আমার বলছে তাড়াতাড়ি শেষ করতে। হ্যাঁ ইনটু হবে, বললাম না এটা ইনটু হবে, আমিও তো বলি যে মিলে না কেন, এটা ইনটু হবে। ঠিক আছে, এই যে আমি এখানে যেটা করতেছিলাম, এখানে তাহলে এমন আসলো না, এরপর কি তুমি এটা এমনি লিখতে পারো না কি, যে এফ ইজ ইকুয়াল টু কি 32 দুই পাশে পাঠিয়ে দিলা, তাহলে কি 9/5 ইন্টু সি প্লাস 32, এমনি লিখতে পারো না? এমনি লিখতে পারো। তো আমার মেইনলি এখানে এফ বাইর করতে হবে, আর আমার সমীকরণটা কি এটা, সমীকরণটা কি এটা। তো এখানে আমার এই প্রোগ্রামে এটা ভুল হয়েছে, কি হবে 9/5, 9/5 ইন্টু সি ইজ প্লাস 32, তাহলে এখানে এটা ভুল লেখছে, এখানে কি হবে, আমি যদি এটা ঠিক করে দিই, আমার এটা হবে 9/5 স্টার সি, ঠিক আছে এই জিনিসটা হবে 9/5 স্টার সি। তো এখানে আমি এটা ঠিক করে দিই, 9/5, এরপর একটা ব্র্যাকেট হবে এখানে বা স্টার, এটারও একটা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো স্টার সি, ঠিক আছে 9/5 স্টার সি। তো এটারে মনে করে এমনি লিখতে পারো, এখানে এটা এমনি না লেখা, মানে এখানে হচ্ছে, দাঁড়ো তারপর এটা মুছা যাবে সব,
9/5 স্টার সি, ঠিক আছে, এটা +32, বুঝলা? তো এইভাবে কি তুমি এই 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 তাহলে এই জিনিসটা ব্যবহার করতে পারতা না? মানে আগে আগে আমাদের যেমনি এই জায়গাতে এই যে এই সূত্রটা ব্যবহার করা লাগতেছিল, এখন আমরা জাস্ট ওইটার জায়গায় কি এই সূত্রটা ব্যবহার করতেছি, আর কোনো চেঞ্জ নাই। এন্ড এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। তো এই জন্য তোমরা জাস্ট কি এই সূত্রটা ব্যবহার জানতে পারলে হয়েছে এই সমীকরণ দিয়ে। আর যারা কমার্সের বিজ্ঞান আছো, যারা কমার্সে আছো, ফিজিক্সের কেমিস্ট্রি সূত্র জানো না, চিল, তোমাদের এত সূত্র লাগবে না। এটা জাস্ট মনে রাখো, তোমাদের হয়তোবা সেলসিয়াস থেকে ফারেনহাইট দিবে বা ফারেনহাইট থেকে সেলসিয়াস দিবে। তখন ফারেনহাইট থেকে যদি সেলসিয়াস দিত, তাহলে আমার কি করা লাগতো? আমার সি কে এক পাশে রেখে বাকিগুলো দুই পাশে বাড়িয়ে দিতাম। তাহলে আমি কি করতাম? 5 এর পাশে গুণ করে দিতাম, এরপর কি 5 × 9 হইতো, আর এটা একটা ইয়ে হইতো, মানে কি আমার এমনি আমি লিখতে পারতাম না যে কি এখান থেকে লিখতে পারতাম না যে সি ইজ ইকুয়াল টু 5/9 ইন্টু F-32, এটা লিখতে পারতাম না? তখন জাস্ট এই জিনিসটা হইতো, আর কিচ্ছু না। ওই সমীকরণটার জায়গায় কি এই সমীকরণটা হইতো। তো এই জন্য যারা কমার্সের আছে কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটাই গেল। তো আশা করি এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এখন আমাদের লাস্ট স্লাইড, এটা কি অ্যালগোরিদম আর ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। এটা আর তেমন বোঝার মতো কিছু নেই, আপনারা জাস্ট কি রিডিং পড়লে এটা বুঝতে পারবেন যে অ্যালগোরিদম হচ্ছে কি সমস্যা সমাধান ধাপ মতো লিখিত উপায়, ফ্লোচার্ট কি চিত্র বা সাংকেতিক চিহ্নের উপায়, অ্যালগোরিদম একটা হচ্ছে বর্ণ নির্ভর, আর এটা কি চিত্র নির্ভর। তো এগুলো জাস্ট আপনি রিডিং পড়বেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা একটুকুই ছিল। থ্যাংক ইউ সবাইকে, আশা করি সবার ভালো লাগছে এবং সবাই বুঝতে পারছো। তো মেইনলি তোমাদের কি আজকে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম বুঝাই দিছি, এবং আমি আবারও বলতেছি এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামে আসতে পারে। কি বলবে গয়ের প্রশ্নতে? সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রার রূপান্তরের ফ্লো চার্ট ও অ্যালগোরিদম লিখো। আপনি জাস্ট এভাবে ধাপে ধাপে লিখবেন, চিত্রটা আঁকবেন, শেষ। চিত্রটা কেমন আঁকবেন আমি কিন্তু বুঝাই দিছি একদম একটা ভালো মতো, চিত্র একা একা, ঠিক আছে? তো এইটাই ছিল আজকের ক্লাস, এবং এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট, এটা আমি একটু দিয়ে দিই, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা এটা আসলে 3 স্টার দেওয়া ভুল, এটা 2 স্টার দেই, আর ওইটা আসলে 3 স্টার, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই যে একটু পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো আসো এবং থাকবা ইনশাল্লাহ। নেক্সট ক্লাস আমার কি আমাদের আবার ক্লাস হবে মনে আজকে কি আজকে বুধবার ক্লাসটা আজকে নিতেছি। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি বৃহস্পতিবার বলে, আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে পরের সোমবারের দিকে আশা করি, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, এবং সবাই কিন্তু ক্লাসটা ভালো মতো শেষ করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।